সবার আগে নিজেদের জন্য একটা তালি দেই, কারণ আমরা টাকা খরচ করে এখানে আসছি। সো লেটস গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর এভরিওয়ান। গতকালকে আমি একটা অ্যাড দেখলাম, রাতের বেলা আমি স্ক্রল করতেছি, ওখানে দেখাচ্ছে ফেসবুক অ্যাড একটা সেলস দেওয়ার ইঞ্জিন, আপনি যদি এটা ঠিক মতো ব্যবহার করতে পারেন। একটা দুইটা ছেলে এরকম অ্যাড দিচ্ছে। এখন আমি যখন দেখলাম, আমি যেহেতু প্র্যাকটিশনার, আমার কাছে মনে হলো জিনিসটা রাইট না। কারণ ফেসবুক অ্যাডে কোথাও লেখা নেই যে আই উইল, মানে যখন আমরা ক্যাম্পেইন চালাবো ওখানে লেখা আছে যে আপনার অবজেক্টিভ কি, সেই অনুযায়ী আমি মানুষের সামনে নিয়ে যাব। কিন্তু ফেসবুক অ্যাড কখনো এমন বলেনি যে আমি আপনার সেলস এনে দিব। বেশিরভাগ মানুষের প্রবলেমটা ওখানে হয়, এবং অনেক এজেন্সি বাংলাদেশে এরকম আছে যারা ওইভাবে করে কাজ করে। অফারিং এর সময় তারা এইভাবে বলে যে আপনার বর্তমান রেভিনিউ কত, আমি আপনাকে এত এনে দিব। তারপরে সে প্রথম 2 মাসের টাকাটা নিয়ে নেয়, বলে যে আমার সাথে কাজ করতে হবে 90 দিন পর্যন্ত, অ্যাটলিস্ট 3 মাসের টাকাটা অ্যাডভান্স নিয়ে নেয়। নেওয়ার পরে তারপরে দেখা যাবে এরকম। আজকে টপিক ওগুলো নিয়ে না, আজকে টপিক আমি দুইটা স্পেসিফিক বিষয়ে কথা বলবো। এক হচ্ছে কিভাবে সিপিআর কমানো যায়, এবং এই সিপিআর এর আসল খেলাটা কি ফেসবুক অ্যাডে। সেকেন্ড হচ্ছে এআই একজন ফাউন্ডার কিভাবে ইউজ করতে পারে আরো বেটার ভাবে। আমাদের এখানে হয়তো আমার চেয়ে অনেক বেটার এআই ইউজ করা মানুষ আছেন, কিন্তু আমরা জিনিসটাকে এমন ভাবে করবো যেন একজন ফাউন্ডার তার ডে টু ডে লাইফটাকে আরো বেটার করতে পারে। আমরা সবসময় জানি যে আমাদের ইদার নিজে একজন ফাউন্ডারের কয়েকজন অ্যাসিস্ট্যান্ট লাগে, যদি সে অনেক হাই ভ্যালু চিন্তা ভাবনা নিয়ে কাজ করে, যেটা ওমর স্যার একটু আগে বলছে। উনি ওয়াসিম আলী স্যারের এক্সাম্পল দিয়েছে, আমি ওনার সাথে পার্সোনালি কাজ করছি অনেকদিন। সো আমি জানি যে উনি কোন লেভেলের থিঙ্কিং করে। যখনই কোনো একটা জায়গার অর্ডারের কথা বলা হয় যে কত অর্ডার হইলে এখানে আমি প্রফিটেবল হবো ওয়ার হাউসে, উনি ব্রেন অলরেডি ম্যাথ করে ফেলে। ওকে ঠিক আছে, পার স্টুডেন্ট থেকে আমরা এত নিচ্ছি, এত থেকে এত নিলে বেটার হবে, এখান থেকে এত নিলে বেটার হবে। উনি অলরেডি একটা নাম্বার বলে এন্ড ব্রেক ডাউন করে বলে যে গ্রোথ টিমের কত নাম্বার হইলে তোমরা আমাকে প্রফিটেবল বানাচ্ছ। সো প্রথম জিনিস হচ্ছে আমার এই প্রেজেন্টেশনে, আমি এটাতে খুব একটা ফোকাস করবো না। আমি প্রেজেন্টেশন ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না, মানে স্লাইড, বাট আজকে অল্প কিছু জিনিস দেখাবো। সেকেন্ড হচ্ছে আমার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নেক্সট লিডার্স। আমি আগে নেক্সট লিডার্স একটু দেখালাম, নেক্সট লিডার্স থেকে আমরা এই এখন যে জিনিসগুলো দেখাবো এগুলো সবই করি। এবং আমি আপনাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই, বিকজ আপনারা এখানে আসছেন। ছোট্ট করে 10 সেকেন্ড একটা ছোট্ট কথা বলি। আজকের এই সেশনটা নিয়ে গত অনেক মাস ধরে আমি ইন্টারেস্টেড ছিলাম। মাঝখানে লাস্ট 2 সপ্তাহ আমার বাবা মোটামুটি অনেক বড় লেভেলের অসুস্থ, উনি হসপিটালাইজড আছে। বাট স্টিল আমি আসছি এখানে, জাস্ট আই ওয়াজ ভেরি এক্সাইটেড ফর দিস সেশন। ঠিক আছে, একটু পার্সোনাল কন্টেক্সট দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি কি করি। একটা মানুষের কথা শোনার আগে এখানে হয়তো অনেকে আমার কোনো একটা ভিডিও বা কিছু দেখছে, অনেকে আমার সাথে কাজ করে, যেমন ফয়সাল ভাই হয়তো আমাকে একটু চেনে, অনেকে চেনে না। ছোট্ট করে বলার হলো, আমার নেক্সট লিডার্স আমাদের ওয়ান অফ দ্য এজেন্সি, মানে ওয়ান অফ দ্য কো ফাউন্ডার্স। আমি নেক্সট লিডার্সের ছবি দেখতে পারতেছেন। আমার একটা পডকাস্ট আছে, আমার ব্যক্তিগত মানে উদ্যোগ এটা করা। আমরা যখন অ্যাড চালাবো, অ্যাডটাকে প্রফিটেবল কিভাবে বানাবো, অ্যাড চালাই যত কিছু করি, সবকিছুর মেন উদ্দেশ্য কি, ইদার আই হ্যাভ আ প্রোডাক্ট অর আ সার্ভিস, এই দুইটার একটা। এই দুইটাকে আমি মানুষের সামনে নিয়ে যাব, এমন মানুষের সামনে যে ওইটা দেখে একটা ডিসিশন নেবে যে আমার এটা কেনা উচিত বা সার্ভিসটা আমার নেওয়া উচিত। ওইটাকে আমি বেটার ভাবে কিভাবে করবো, ওইটাই হচ্ছে আজকের সেশনের মূল উদ্দেশ্য। আমি একটু এখানে ছোট্ট একটা সার্ভে করতে চাই। আমাদের এখানে যে কয়জন আছেন, অনেককে আমি চিনি, অনেককে আমি চিনি না। একটু আমি বলবো, যখন প্রোডাক্ট সেল করেন কয়জন বলবো, তখন একটু হাত উঁচু করবেন। সার্ভিস সেল করেন কয়জন, একটু হাত উঁচু করবেন। আমি বুঝতে চাই প্রোডাক্ট সেলার বেশি আছেন না সার্ভিস সেলার। সো আমি জানি যে প্রোডাক্ট সেলার বেশি আছে, স্টিল আই ওয়ান্ট টু সি দ্য রেশিও। সো কতজন প্রোডাক্ট সেল করেন কোন একটা? অলমোস্ট 70%। বাদ বাকি সবাই কি সার্ভিস? ভাই একটা সার্ভিস আমি জানি। ওকে, পারফেক্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি একটা খুবই কন্ট্রোভার্সিয়াল কথা বলবো, সবাই দেখতে পারতেছেন। সিপিআর ইজ নট আ গুড মেট্রিক্স। আমাদের মার্কেটিং এর বেশিরভাগ জিনিসই আমরা সিপিআর দিয়ে মেনশন করি। যারা হয়তো অ্যাডের ব্যাপারে অত বেশি জানেন না, সিপিআর মানে হচ্ছে কস্ট পার রেজাল্ট। রেজাল্ট এখানে অনেকগুলো জিনিস হতে পারে। আমি যদি পেজ লাইক ক্যাম্পেইন চালাই, তাহলে রেজাল্ট হচ্ছে একটা লাইক, কত কম টাকা আমি লাইক পেলাম। আমি যদি সেলস ক্যাম্পেইন চালাই, তাহলে আমার রেজাল্ট কি, একটা সেলস আমি কত টাকায় পেলাম। আমি যদি লিড জেনারেশন ক্যাম্পেইন চালাই, তাহলে আমার সিপিআর বা সিপিএল হবে কত কম টাকায় আমি একটা লিড পেলাম। কিন্তু সিপিআর ইজ নট আ গুড মেট্রিক্স। এটাকে আপনার কাছে একটু অন্যরকম লাগতেছে না শুনতে, যে সিপিআর দিয়ে আমি কেন মেট্রিক্স ঠিক মতো করবো না? যেমন ধরেন অনেক সময় আমরা যখন কনসালটেশন করি, তখন আমাকে বলে যে তন্ময় ভাই, আমি এখন 26টা অর্ডার প্রতিদিন আসি, আমার গোল হচ্ছে আগামী নভেম্বরের মধ্যে 26টা অর্ডার থেকে আমি 80টা অর্ডারে যাব। খুবই ক্লিয়ার গোল। কিন্তু আমি তখন ওনাকে বলি যে ভাই, আমার কাছে মনে হয় বেসড অন মাই 7 years অফ এক্সপিরিয়েন্স, দিস ইজ নট আ গুড মেট্রিক্স। তখন উনি আমাকে বলে যে কেন? আমি বলি যে আপনার 26টা অর্ডারে আপনি কত টাকা ইনকাম করতেন? উনি বলে যে একটা অ্যামাউন্ট। আমি বলি যে 100টা অর্ডারে আপনি কত টাকা জিতবেন? বলছে এত টাকা। আচ্ছা, আপনি ভাবতেছেন যে 26 থেকে যখন আপনি 100 যাবেন, আপনার সিপিআর ওই 1.50 বা 2.50 ওটা স্টেবল থাকবে। বলছে ভাই, ওইটার জন্য তো আপনার কাছে আসছি, আপনি তো এক্সপার্ট। আমি বলছি ভাই, এভাবে তো পসিবল হবে না, আমি কেন, কেউই পারবে না। তখন ওনাকে আমি বোঝাই যে অ্যাকচুয়ালি আমাদের গোল কিন্তু কতগুলো অর্ডার পাচ্ছি সেটা না, কত টাকা অ্যাচিভ করতেছি সেটা, তাই না? আমি যদি 26টা জায়গায় 30টা অর্ডার পেয়ে 100টা অর্ডার পরিমাণ আমি কার্ড সাইজ করে ফেলতে পারি। আমি আরেকটু ছোট এখানে একটা এক্সাম্পল আনছি, সেটা দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে।
এটা হচ্ছে আমার ওয়েবসাইট আমি একটা ক্রিয়েট করছি যারা আমার সাথে মিটিং করতে চায়, যেহেতু আমার একটা অডিয়েন্স আছে 60,000 মতো ফলোয়ার, সেখান থেকে অনেকে মিটিং করতে চায়। তো আমি দেখলাম যে মিটিং করতে করতে আমার বার্ন আউট হয়ে যাচ্ছে, আমি নেক্সট সিরিয়াসে সময় দিতে পারতেছি না। তো তখন আমি এই পেইড জিনিসটা রাখলাম, একমাত্র সিরিয়াস মানুষ আসবে। সো ইউ ক্যান সি 3 ডিফারেন্ট সার্ভিসেস হেয়ার, নট টু প্রমোট এনিথিং। আমি খালি প্রথম দুইটা নিয়ে কথা বলবো। প্রথমটাতে 5,000 টাকা ফর 1 আওয়ার, সেকেন্ডটাতে হচ্ছে 11,999 টাকা 990 টাকা ফর 3 সেশন, 3 ঘন্টা এটা 1 ঘন্টা এটা। এখন আমি যখন অ্যাড চালাই আমার অ্যাডের সিপিআর আসে ইউজুয়ালি $8 থেকে $10 মধ্যে। এটার জন্য যেরকম আসে ওটার জন্য কাইন্ড অফ সিমিলার আসে। দের ইজ দ্য ম্যাথস। আমি যদি সিপিআর ধরি $10, আমি আর একটু বড় করি, এটা হয়তো অনেকে দেখতে, ঠিক আছে, 4,900 টাকায় আমি যদি 10টা কনভার্সন পাই এবং পার কনভার্সন যদি আমার $10 হয়, তাহলে $10 ইজ এ বিগ নাম্বার। 1,300 টাকা আমি ধরলাম, 130 করে ডলার রেট, তাহলে আমার টোটাল রেভিনিউ হচ্ছে 49,000 টাকা। এটা কি কি বুঝছি সবাই? হ্যাঁ। তাহলে আমি আরওএস হচ্ছে 13,000 টাকা খরচ করে আমি 49,000 টাকা পেলাম। আমার আরওএস হচ্ছে 3.77। এখন আমি যদি ওই সেম ক্রেডিট টাকা আমি মনে করেন এই 10টা না 6টা বেচবো, কিন্তু বিক্রি করবো মাঝখানে সেশনটা, 6টা বেচবো আমি মাঝখানে সেশনটা, তাহলে আমার আরওএসটা কোথায় আসতেছে দেখেন। আমি তার জন্য $10 ধরলাম না, $18 সিপিআর ধরলাম, ওয়ার্স্ট কেস সিনারিও একদম। আমি 10টা অর্ডার আসতেছে তা বললাম না, 6টা অর্ডার আসতেছে, 4টা কম আসতেছে, তাহলে আমার রেভিনিউ আসতেছে কত? 49,000 থেকে 71,000। ইউ ক্যান সি দ্য নাম্বার হিয়ার। অ্যান্ড আমার অ্যাড কস্ট আসতেছে মাত্র 1,040 টাকা বেশি, অ্যান্ড আমার আরওএস ইনস্ট্যান্টলি বেড়ে যাচ্ছে 5.8। এই ক্যালকুলেশনটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো এনিওয়ান ওয়ান্টস টু সে সামথিং অ্যাবাউট দিস? কোনো কোয়েশ্চেন আছে? এই লজিকটা কি বুঝছি আমরা? এখন এখানে কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আমার তো প্রোডাক্ট একটা, আমি তো 1 পেজ ল্যান্ডিং পেজ দিয়ে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, বা আমার তো সার্ভিস একটাই, আমি তখন কি করব? তখন প্রথম রিপ্লাই সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ট্রাই যে ওইটাকে আমি কিভাবে আরো প্রোডাক্ট দিয়ে সম্মিলিত করতে পারি। গতকালকে আমার সাথে একজনের একটা মিটিং হচ্ছিল 1-to-1। উনি হচ্ছেন টি শার্ট বিক্রি করে, উনি হচ্ছেন প্ল্যাটফর্মে ছিল, ওখান থেকে বিজনেস শিখছে, রিসেন্টলি নাকি সাপোর্ট পাচ্ছেন না কি বলছে। এখন উনি খুবই খারাপ অবস্থায় আছেন, ওনার হেল্প লাগবে। ওনার 2টা প্রোডাক্ট, এক হচ্ছে ওই সলিড টি শার্ট আছে না, সলিড টি শার্ট এবং পোলো টি শার্ট, দুইটাই খুব ভালো। তো উনি কি করে 2টা প্রোডাক্ট মিলায় 660 টাকা বিক্রি করে। ওনাকে আমি বলছি যে ঠিক আছে আপনার মেকিং কস্ট কত? উনি বলছে মেকিং কস্ট দেওয়ার পরে আমার মাত্র 250 টাকা থাকে। আপনারা যারা বিজনেসম্যান আছেন এখানে কোটিপতিরা আছে অনেক, আপনারা বলেন এটা কি কোনো ভালো বিজনেস স্ট্র্যাটেজি? 690 টাকায় ওনার মতো 200 টাকা মতো লাভ থাকে, এটা কি হবে? কখনো উনি পারবে না। ওনাকে আমি বলছি যে আপনার প্রফিট বাড়াইতে হবে সবার আগে। প্রফিট যদি ওনার অ্যাটলিস্ট 400 টাকায় যদি উনি প্রোডাক্টটা বানায়, ওনার অ্যাটলিস্ট ওখানে 1,100 টাকা বা 1,200 টাকা ওইটাকে সেল করতে হবে। তাহলে ওনার যখন সিপিআর $2 আসবে এবং কন্টেন্টের বাজেট আছে, নিজের বাজেট আছে, কাস্টমার সার্ভিসের বাজেট আছে, আমার যে কনসালটেশন নিল সেটার বাজেট আছে, দেন যদি কোনো মার্কেটারকে হায়ার করে তার বাজেট আছে, তার যে অফিসটায় বসছে সে অফিসের বাজেট আছে, নিজের স্যালারি ধরতে হবে, নিজেকে কিন্তু মাংনা ভাবা যাবে না, তার যে সময় যাচ্ছে, ইটস নেভার মেকিং সেন্স। তারপর ওনাকে যখন মেট্রিক্স গুলো দিলাম, তারপরে আস্তে আস্তে উনি বুঝলো উনি নেক্সট 2 মাস নিয়ে কাজ করবে, ভালোও করতে পারে খারাপও করতে পারে। কিন্তু ওনাকে আমি মেইনলি যেটা বলেছি, এবং আমাদের আরেকটা ক্লায়েন্ট আমি নাম বলবো না, সে ওই সিমিলার রেঞ্জে কাজ করে, তারা এই প্রবলেমটাকে মিটিগেট করতেছে এইভাবে যে তার যেহেতু 400 টাকা একটা টি শার্টের দাম, সে ওখানে অনেক ধরনের প্যান্ট আনছে, ছেলেদের প্যান্ট, ডেনিম প্যান্ট, এই প্যান্ট ওই প্যান্ট এগুলো আনছে। শীতের সময় উনি হুডি আনছে বিভিন্ন ধরনের, যেগুলো একটা হুডির সাথে একটা কম্বো। তারপরে উনি ঈদের সময় একটা এরকম অফার দিছিল যখন সেলস অনেক কমে গেছিল, প্রবাবলি 4 থেকে 5টা প্রোডাক্ট কিনলে একটা টি শার্ট ফ্রি, একটা টি শার্ট ফ্রি দিয়ে ওনার খরচ হচ্ছে প্রবাবলি 400 টাকা বেচে, তো ওনার প্রবাবলি 170 টাকা উনি মেক করতেছে, 170 টাকা লস হচ্ছে। কিন্তু উনি যখন 4টা মিলে একটা কম্বো দিচ্ছে 1500 টাকায়, 100 টাকা লস করলে ওনার না হলেও এখানে একটা 800 টাকা মতো প্রফিট থেকে যাচ্ছে। সো সিপিআর এবং ওই দুইটা উনি ক্যালকুলেট করে তারপরে ওইটা হবে ওনার ওভারঅল সিপিআর, মানে ওই 1500 টাকা থেকে ওনার সিপিআর হবে $2, সাথে ওই যে 170 টাকা উনি ছাড়তেছে প্রোডাক্টটা গিফট দিয়ে, দুইটা মিলায় ওনার অ্যাড কস্ট হবে। আমরা কিন্তু এটা ক্যালকুলেট করি না, আমরা যে সাথে যে প্রোডাক্টটা দিলাম ওটাকেও ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে তারপরে যে দেখলো যে ইটস মেকিং সেন্স এবং এটা বেশ ভালো সেল পাইছে, এখন আবার তারা একটু স্ট্রাগল করতেছে। সো শুধু সাকসেস নিয়ে বললে হবে না, ফেলিয়ার নিয়ে বলতে হবে। সো এই সিচুয়েশনটাকে আমরা এইভাবে মিটিগেট করছি। ফেসবুকের সিপিআর কমানো নিয়ে আমরা কথা বলার সময় শুধু যে ড্যাশবোর্ড লেভেলে আমরা কথা বলবো তা না, আগে আমাদের মেট্রিক্স এবং ক্যালকুলেশন নিয়ে শিওর হইতে হবে। এটার চাইলে আপনারা কেউ ছবি তুলে নিতে পারেন। দিস ইজ মানে ক্লিয়ার এক্সাম্পল অফ মাই ওয়েবসাইট। এবং আমি এখন সময় থাকলে 1 ঘন্টা যেহেতু আমার সময়, আমি আমার অ্যাডগুলো দেখাইতে পারতাম যে আমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখছি। $560 মতো খরচ করছি গত আমি 1 মাসে, এপ্রিলের 15 থেকে এই 15, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দিস মেট্রিক্স, যে 3টা মানুষ কিনে আবার একটা মানুষ কিনে। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস আপনাদের দেখতে হবে, এটা 3টার দাম হওয়ার কথা কত? 14,000, প্রবাবলি 700 এরকম কিছু। সেখানে কিন্তু আমরা একটা ডিসকাউন্টও দিছি। সো ওই যে অফার নিয়ে কথা বলে সেটা, যে কাস্টমার হ্যাজ টু হ্যাভ অ্যান অফার, দে আর গেটিং
3 সেশনস বাট উইথ অ্যান অফার। ঠিক আছে, এইটা পর্যন্ত আমরা বুঝছি। নেক্সট আমরা কথা বলি, আমাদের যে কোনো বিজনেসের কোর 2টা গোল থাকে। এক হচ্ছে উই ওয়ান্ট টু স্পেন্ড লেস মানি সো দ্যাট উই ক্যান মেক মোর মানি। একদম একদম মোটা দাগে আমরা যদি বলি, সো ওইটা নিয়ে আমরা কাজ করব। ওইটা নিয়ে কাজ করার জন্য দেয়ার আর মেনি থিংস যেটা আমরা সামনে দেখব। আমার কাছে ব্যক্তিগতভাবে 7 বছরের এক্সপিরিয়েন্সে মনে হয় যে একটা D2C ব্র্যান্ড, আপনাদের এখানে যারা যারা আছেন বেশিরভাগই D2C ব্র্যান্ড। অনেককেই আসলে আমরা স্টার্ট আপ বলতে পারবো না, প্রকৃতপক্ষে স্টার্ট আপ যেটাকে বলে। স্টার্ট আপের এক্সাম্পল হচ্ছে যে খুব কম সময় গ্রো করবে, টেকনোলজি ইনভলভ থাকবে এবং খুব তাড়াতাড়ি মার্কেট দখল করবে। এখানে বেশিরভাগই আমি জানি আমরা SME বিজনেস এবং আমরা D2C বিজনেস, ডিরেক্ট টু কনজিউমার বিক্রি করি। তো এখানে আমার মনে হয় এই 6টা পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট মার্কেটিং এর দিক দিয়ে যদি গ্রো করতে চাই। 1 নম্বর হচ্ছে GCA। GCA শব্দটার মানে হচ্ছে গার্গেন্টুয়ান কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এই টার্মটার মানে হচ্ছে আমি এমন একটা কাজ করে ফেলবো যেই কাজটা আমার কম্পিটিটররা করতে পারবে না। আমরা পরে এটা বোঝাবো আরো। সেকেন্ডটা হচ্ছে ব্র্যান্ডের একটা স্টোরি থাকা, হ্যাভিং আ ব্র্যান্ড স্টোরি। এটা যদি কেউ করতে পারে তাহলে তার জন্য সামনে আগানো অনেক ইজি হবে ওই স্টোরিটা নিয়ে। ছোট এক্সাম্পল দিই, ধরেন কথার কথা আপনি একটা ক্লিনিক খুলছেন, এটা খুব বাজে এক্সাম্পল হবে, তারপরে বলি। আপনার বাবা অসুস্থ, আপনার বাবা অসুস্থ ছিল এবং কোনোভাবে আল্লাহ না করুক হার্ট এসে উনি মারা গেছে। আপনি একটা স্টোরি বানালেন, সিন্স আই ফেস দিস আই বিকেম হার্ট সার্জন, নাও আই ওয়ান্ট টু হেল্প আদার পিপল। আমি চাই আমার এই নার্সিং হোমে বা আমার এই ক্লিনিকে আপনারা যারা আসবেন, আমি চাই না যে কেউ বিনা চিকিৎসায় মারা যাক। দেখছেন স্ট্রং, কত স্ট্রং এটা। আপনারা অনেকে কেউ কি রাজ সামানির পডকাস্ট দেখেন? ওইখানে খান স্যার আসছিল, ইন্ডিয়ান একজন এডুকেটর। উনি এসে বলছে যে উনি ওনার নিজের পকেট থেকে টাকা দিয়ে 2-3টা হসপিটাল বানাইছে। তারপরে ওনার ফান্ড রাইজিং শুরু করছে এবং একদিনের মধ্যে প্রবাবলি 25 কোটি না কত টাকা যেন উঠে গেছে বিকজ অফ দ্যাট স্টোরি। সো এটা হতে পারে অনেক দিক দিয়ে। যেমন আমাদের কথার কথা হারামাইন স্টোরির এক্সাম্পল যদি আমি দেই, ওনারা এই স্টোরিটা কিভাবে ইউজ করতেছে আমি জানি না এখনো পর্যন্ত, বাট যদি ইউজ করে যে আমি ওখানে থাকছি, আমি ওইখানের মানুষের সম্পর্কে জানি, আই নো হাউ গুড প্রোডাক্ট দে মেক, ওইটার জন্য আমি মনে করলাম আমার দেশকে আমি সৌদি আরবের খাবার খাওয়াবো, দিস ইজ হাউ দিস ব্র্যান্ড কেম, তাহলে কিন্তু ওনার জন্য জিনিসটা করা অনেক ইজি হবে। ঠিক আছে, আমি যেমন আমার এক্সাম্পল যদি দিই, আমি মার্কেটার হিসেবে কিভাবে করবো, যে আমি স্টার্ট আপ গুলোতে কাজ করছি, করে আমি দেখছি যে বড় কোম্পানির বাজেট থাকে, ছোট কোম্পানির বাজেট থাকে না, যেই কারণে তারা চেষ্টা করলেও বড় মার্কেটারদের কাছে যাইতে পারে না। আমি তো অনেক বড় মার্কেটার না, কিন্তু আমি চেষ্টা করবো যে বড় কোম্পানিগুলো যেই স্ট্র্যাটেজিগুলো ইউজ করে ওগুলো আমাদের নেক্সট লিডার্সের মাধ্যমে আমাদের লাখো বাংলাদেশি বিজনেসে ছড়িয়ে দিতে। এই যে পরে আমরা যে স্টোরিটা বললাম, এটাকে একটা দম আছে কিনা, এবং যখন দমটা থাকবে আমাদের, তখন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা ডিটেলসে যাবো, ওইটাকে আমরা ব্যাক করবো বিভিন্ন ডেটা দিয়ে, যে আমরা কত লোককে সার্ভ করছি, কেন আমার কথা তোমার শোনা উচিত, বা আমার অ্যাকচুয়াল টেকনিক্যাল এক্সপার্টিস কি, ইমোশনাল জিনিস কি আছে, ওগুলো নিয়ে কথা বলবো। নেক্সট হচ্ছে টমা। টমা মানে টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস, আমরা সবাই জানি, এবং এটাতে ওয়ান লাইনের একটা ব্যাপার আছে। ওয়ান লাইনের মানে একটা সহজে বোঝানো, বলে না আপনি একটা ভিসিকে যখন প্রেজেন্ট করবেন এমন একটা পিচ ডেক বানান যেটা আপনি এক পৃষ্ঠায় প্রকাশ করতে পারবেন। এটা বলে কিন্তু অনেকে, ইফ ইউ ক্যানট এক্সপ্লেইন ইউর বিজনেস আইডিয়া দেন প্রবাবলি ইউ আর নট স্টিল শিওর অ্যাবাউট দ্য বিজনেস আইডিয়া। সো আমাদের ব্র্যান্ডের একটা ট্যাগলাইনও থাকতে হবে। আমরা কয়েকটা ট্যাগলাইনে যাই, যেমন রিসেন্টলি একটা ট্যাগলাইন আসছে, এটা বিকাশের অফিসিয়াল ট্যাগলাইন না, বাট আমার খুব ভালো লাগছে, আমার মাথায় আছে, আমার বিকাশ ঠেকায় কে। ইজন্ট দ্যাট গ্রেট? চাল ডালের এক্সাম্পল সবাই দিচ্ছে, চাল ডালের কথা বললে কি, সেভ মানি সেভ টাইম, তাই না? যে সময় বাঁচাও টাকাও বাঁচাও, কারণ চাল ডালের যে প্রোডাক্টের প্রাইস বাইরের দাম একই, কিন্তু তুমি এটা কনভিনিয়েন্টলি বাসায় পাচ্ছ এবং ওদের আরো অফার টফার আছে। যে কোনো ব্র্যান্ডের কথা চিন্তা করেন, যারা ভালো করতেছে তাদের কিন্তু একটা ট্যাগলাইন আছে। অ্যাপেলের কথাও সবাই বলে থিঙ্ক ডিফারেন্ট। সো ওই একটা জিনিসে ওরা যারা ক্রিয়েটর টাইপের আছে আমার মতো, আই কুড গেট দ্যাট সেম টাইপ অফ ল্যাপটপ ইন প্রবাবলি 30,000 টাকা কমে, বাট আই স্টিল চোজ অ্যাপেল। এটাই সাইকোলজিক্যালি কাজ করে। ঠিক আছে, অন্যগুলো সবাই করে। এটা নিয়ে আমি দেখছি বাংলাদেশে আফটার ডুইং প্রবাবলি 170 কনসালটেশন 1-to-1 কলস, আমার কাছে মনে হয়েছে রিটার্গেটিং ফানেল নিয়ে খুব বেশি বিজনেস কাজ করে না। রিটার্গেটিং ফানেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার একজন বিজনেসে আসতেছে, আপনার ফানেলে আসতেছে, তারপর তাকে অন্য প্রোডাক্ট বিক্রি করতে হবে, বেশি প্রোডাক্ট বিক্রি করতে হবে, তাহলেই সেখান থেকে আমরা প্রফিটটা নিব। কারণ সবসময় মাথায় রাখতে হবে যে ক্যাক, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, একজন নতুন কাস্টমার যে আমাকে চেনে না তাকে একটা অর্ডার প্লেস করানো সবসময় অনেক ডিফিকাল্ট দেন যে আমাকে অলরেডি চেনে তাকে বিক্রি করাচ্ছে। এটার জন্য আমি কি করি, আমার যেমন গতকালকে একটা ওয়ার্কশপ ছিল, আমি ইচ্ছা করে আমার একটা অ্যাড সবসময় অন রাখি, অনেকে হয়তো দেখছেন যারা ঢাকায় থাকে, গুলশান 2-এ টার্গেট করি, 1 মাইল টার্গেট করি, শুধু 1 মাইল ভিডিও ভিউ দেই লাইফ টাইম বাজেটে। প্রতি মাসের ধরুন কথার কথা প্রতিদিন $5, তাহলে মাসে $150, $150 লাইফ টাইম দিয়ে আমি জাস্ট ওটা ছেড়ে দিই। খালি টার্গেট রাখি কি, ইন্টারন্যাশনাল ফ্রিকোয়েন্ট ট্রাভেলার্স, পিপল হু হ্যাভ বিজনেস, যারা ফেসবুকে 90 ডেজে পেমেন্ট দিছে, যারা এটা করছে ওটা করছে, দিয়ে খুবই নিশ একটা 25,000-এর একটা অডিয়েন্স বানায় ওদের সামনে। খালি আমার পডকাস্ট এরকম 20টা ভিডিও দেই, 20টা আমি একটু পরে দেখাবো, 20টা ভিডিও একবারে দিয়ে একটা সিটিএ বাটন দিয়ে আমার ওয়েবসাইটে
ক্লিক করি, ওখান থেকে দেখি যে আজকে 300টা ক্লিক আসছে এবং ওরা আমার ওয়েবসাইটে যায়। পরে যখন আমার কোনো একটা অফার আসে, আমি যদি কোনো ওয়েবিনার আনি, কিছু একটা আনি, ওইখানে যাদেরকে আমি এতদিন টার্গেট করতাম ওটাকে একটা রিটার্গেট করে দিই। এন্ড আমার বিজনেসে আমার যে কনসালটেশন বা আমাদের এক্সপিরিয়েন্স আছে, উই আর সিইং গুড রেজাল্টস। তো এটার মানে কি, আমি আমার পোটেনশিয়াল কাস্টমারদেরকে আগে থেকে অ্যাওয়্যার করতে শুরু করলাম। ঠিক আছে, সো টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেসে থাকলাম, আচ্ছা এই ছেলেটা এগুলো এগুলো করে। ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমরা সামনে আরো কথা বলবো। কাস্টমার সিগন্যাল, এটা নিয়ে আজকে আমি নতুন কথা বলবো, এটা নিয়ে আমি কোথাও এখন শেয়ার করি নাই। একজন কাস্টমারের মানে আমার একটা বিজনেসে কাস্টমারের সিগন্যাল পাওয়ার জন্য বা কাস্টমারের সাথে কানেকশন রাখার জন্য আমাকে 10 to 12% অফ দ্য হোল মার্কেটিং বাজেট স্পেন্ড করা উচিত। আমরা সামনে আগাই। জিসিএ তো বলছি, আর একটু যদি বলি, এমন একটা অ্যাক্টিভিটিস করা যেটা আমার কোনো কম্পিটিটর করতে পারবে না। আমরা কি রেড ওশন ব্লু ওশন বুঝি? ভাইয়া তো চলে গেল, বাট ভাইয়ের এক্সাম্পল যদি দেই, বাংলাদেশে আপনারা কেউ কি আর সেকেন্ড কোনো মানুষকে চেনেন যে সিভি রাইটিং নিয়ে অত ফেমাস ওনার মতো? ডু ইউ গাইজ নো? আমি আপনাকে বলতেছি ওয়াই ইজ দিস। উনি এখন বলবে যে ওনার অনেক সার্টিফিকেশন আছে, অনেক কিছু আছে, বাট আমি আপনাকে বলি দ্য বিগেস্ট রিজন ইজ অ্যাসোসিয়েশন। হি হ্যাজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড হিমসেলফ উইথ বিগ পিপল। সেটা হোক সুভাষিস দা হোক, সেটা হোক আইমান সাদিক হোক, মানে নাথিং টু টেক অ্যাওয়ে ফ্রম হিজ ট্যালেন্ট, বাট ওনার মতো ট্যালেন্ট হয়তো অন্য অনেকে থাকতে পারতো, বাট জাস্ট বিকজ হি ওয়াজ ভেরি রেসপেক্টেড ইন দ্যাট সোসাইটি, এই জন্য মানুষ মনে করে যে হয়তো সিভি রাইটিং সম্পর্কে অত বেশি জানে না, যে ভাইয়া হয়তো আমাকে কিছু শেখাতে পারবে। এটা কিন্তু কাজ করে সাইকোলজিক্যালি মানুষের। সো গার্গেন্টন কম্পিটিটিভ অ্যাডভান্টেজে আরেকটা জিনিস আমরা বলতে পারি, আপনাদের এখানে কথার কথা, আপনারা যদি অনেক বেশি হালাল হারাম নিয়ে চিন্তা না করেন, আপনি একটা এমন প্রোডাক্ট কাজ করতেছেন যেটা বাংলাদেশের ইউথের জন্য। ওইটার জন্য যদি আপনি বাংলাদেশের গুলশান, বনানী, নর্থ সাউথ এইসব জায়গায় যারা পড়ে, এমন ছেলে এবং মেয়ে ইয়াং ইনফ্লুয়েন্সারদের 20 থেকে 50 জন যারা দেখতে অনেক সুন্দর, তাদেরকে খুব একবারে আপনি রিক্রুট করলেন, আপনার এই মাসে কোনো ফেসবুক অ্যাড চলবে না, 2 লাখ টাকা আমি ওদের পিছনে দিব, প্রত্যেকে 20,000 টাকা করে দিব, একটা করে প্রোডাক্ট দিব, বলবো তোমরা ভিডিও করে তোমাদের যে 30,000 ফলোয়ার আছে ওইখান থেকে আপলোড করবা। এখন আপনারা বলেন ওই ভিডিওকে অনেক মানুষ দেখবে কি দেখবে না? অবশ্যই দেখবে, এবং এটা ব্র্যান্ডের রিকলে অনেক হেল্প করবে। চ্যাট জিপিটি এগুলো নিয়ে আমরা তো ফিউচারে কথা বলবো। এখন কিভাবে আমরা চ্যাট জিপিটিতে উপরে আসবো, তাই না? আমরা কিছু আউটরিচ করছিলাম মাঝখানে, আমি অনেক টপিকে সুইচ করতেছি, বাট সহজে বললে কিছু আউটরিচ করতাম কিছু বিজনেসকে, এটা বলার জন্য যে আমরা একটা মার্কেটিং এজেন্সি, আমরা তোমাকে হেল্প করব। এটা আমি আরেকটা কোম্পানির জন্য করতাম, কনসালটেন্ট ছিলাম। তো আমরা এইভাবে লিখতাম যে দ্য বেস্ট মার্কেটিং এজেন্সি ইন টেক্সাস, আমেরিকায় করতাম ওটা আমি। এটা এই ফুটপ্রিন্ট গুলো রাখছিলাম, সে দেখতে 1 নম্বরে আমরা। এবং তারপরে বলতাম ইউটিউবে যে সার্চ দেন দ্য বেস্ট, ওইটা দেখতাম আমাদের ওখানে লেখা, আমাদের ওয়েবসাইটে 5 বার লেখা এই জিনিস, যে বেস্ট মার্কেটিং এজেন্সি ইন টেক্সাস এরিয়া। তো এটা অনেক কাজ করে। সো যখন আপনারা এমন কিছু করবেন যেটা আপনার কম্পিটিটররা করতে পারবে না, তখনই আপনি অনেক তাড়াতাড়ি আগায় যাবেন। আমি এখানে যদি এক্সাম্পল দিই, হারামেন স্টোরের এক্সাম্পল দেওয়া যায়, তারা এমন ভাবে তাদের ব্র্যান্ডিং গুলো বা এত বেশি অ্যাড তারা চালায়, বা তাদের ফাউন্ডার সামনে এসে যেভাবে কথা বলে, আজকালকে একটা ছেলে যখন চকবাজার থেকে খেজুর এক জায়গা থেকে কিনে করতেছে, জীবন ওনাদের সাথে টিকতে পারবে না, বিকজ অফ দ্য ব্র্যান্ড পজিশনিং। ঠিক আছে, যে এটা আসতে পারে মেনলি কয়েকটা ওয়েতে। এক, আপনার যদি সাস্টেনেবল ফাইন্যান্সিয়াল ব্যাকিং থাকে। আমরা তো সবাই জানি যে যার কাছে টাকা আছে তার জন্য মেকিং মোর মানি ইজ মোর ইজিয়ার। সো এটা হচ্ছে প্রথমটা, যে আপনার যদি অনেক টাকা থাকে, এটা আপনার জন্য একটা গার্গেন্টুয়ান কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হতে পারে। এই অ্যাডভান্টেজটা কোথাও পাচ্ছে না। ঠিক আছে, মনে করেন একটা বিজনেসের ফাউন্ডার, সে খুব গুছায় কথা বলতে পারে, সে মানুষকে খুব কনভিন্স করতে পারে, সে যদি এখন কোর্স বেচতে আসে, তার জন্য কোর্স বেচা ইজি না? এটা তো অটোমেটিক্যালি তার একটা অ্যাডভান্টেজ। সেকেন্ডটা কি, ইনফ্লুয়েন্স বা ইনফ্লুয়েন্সার। এটা ওইটা বিভিন্ন লোকের সাথে ওনার পরিচয় আছে, উনি যদি কালকে চায়, উনি অনেক ইনফ্লুয়েন্সারের কাছ থেকে ফ্রিতে রিভিউ নিতে পারবে ওনার প্রোডাক্টের। আমি জানি না উনি এটা ইউজ করে কিনা, বাট এটা কিন্তু একটা লেভারেজ, যে আমার সাথে বাংলাদেশের সব লোকের আছে। ধরেন সালমান রুখি কালকে যদি একটা বিজনেস শুরু করে, ও হয়তো আছে, উনি কিন্তু অটোমেটিক্যালি সবার পাবে। উনি আইমান সাদিককে দিয়ে করাতে পারবে, একে দিয়ে করাতে পারবে, ওকে দিয়ে করাতে পারবে। তো এইটা একটা লেভারেজ। আমাদের ভাবতে হবে যে আমার কাছে কি লেভারেজ আছে, ইদার আমার কাছে টাকা বেশি আছে, সেই লেভারেজটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনাদের যদি কারো এক্সপিরিয়েন্স বেশি থাকে ওই ইন্ডাস্ট্রিতে, তাহলে আপনি অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবেন। এখানে পয়েন্টটা কি, এমন কিছু করা, ডুইং সামথিং দ্যাট আদার ক্যান নট ডু, এটা করতে হবে। আমাদের এক্সাম্পল দিব নেক্সট ক্লাসে। আমাদের এক্সাম্পল বা আমার চ্যানেল কিভাবে আরেকটু বড় হয়েছে, আমি কিন্তু 19 সাল থেকে ভিডিও করি, বাট 24 সাল থেকে আমার ভিডিওগুলো মানুষের সামনে যাওয়া শুরু করছে। আমার একটা চ্যানেল আছে 16,000 ফলোয়ার, একটা ইউটিউব চ্যানেল আছে 50,000 60,000 মতো ফলোয়ার। সরি, ইউটিউব চ্যানেলে 16,000, ফেসবুকে হচ্ছে আমি স্টার্টেড হায়ারিং দ্য বেস্ট স্টুডিও ইন বাংলাদেশ, যেটাতে আমার কাছে মনে হয়, এবং যেখানে অন্যান্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাও ভিডিও করে, আমি ওখানে করা শুরু করলাম। অটোমেটিক্যালি মাই ডেলিভারি অ্যান্ড এভরিথিং স্টার্টেড বিকামিং বেটার। এটার জন্য মানুষ যে মনে করেন পাত্তা দিত না যখন আমি আমার ঘরে করতাম, সে এখন মনে করছে ভিডিওটা দেখি, সাউন্ড তো ভালো, এডিটিং তো ভালো, আই ট্রাই টু হায়ার দ্য বেস্ট পিপল ইন এডিটিং, আই হ্যাড টু ইনভেস্ট এভরিথিং দ্যাট আই সেভড। ঠিক আছে, সো এটা একটা গার্মেন্ট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেয়। নেক্সট হচ্ছে
টিম এবং এনার্জি। অনেক সময় দেখবেন যদি আপনাদের একটা ইয়াং বাঞ্চ অফ টিম থাকে এবং তারা যদি প্রত্যেকে ডেডিকেটেড হয়, তাহলে কিন্তু ওইখান থেকে পারফরমেন্স আনা অনেক ইজি হয়। এটা যখন মনে করেন ফ্রেন্ডরা মিলে কোফাউন্ড করে বিজনেস শুরু করে, এটা একটা ভালো জিনিস। আর এটা নিয়ে আমি বেশিক্ষণ কথা বলবো না। এফজিসি, এটা আমার কাছে মনে হয় সেকেন্ড লেভারেজ ছিল, ফাউন্ডার জেনারেটেড ক্যাম্পেইন। আমি আবার একটু ব্যাকে যে আপনাদের দেখাই কোথা থেকে এগুলো আসতেছে। আমরা এখানে কিন্তু এই কয়টা জিনিস বলছিলাম, এই কয়টা জিনিস হচ্ছে একটা ব্র্যান্ডের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে একটা ডিটুসি ব্র্যান্ড এই কয়টা কারণে আমার কাছে মনে হয় ভালো করতে পারে। সে 2 নম্বর পয়েন্টটা ছিল এফজিসি, ফাউন্ডার জেনারেটেড কন্টেন্ট, ফাউন্ডার নিজের স্টোরি, যেটা আমি অলরেডি বলছি যে আমি, আমার বাবা হার্টের পেশেন্ট ছিল, উনি ভালো চিকিৎসা পায় না, এই জন্য আমি করছি। এরকম একটা স্টোরি যদি আপনার থাকে বা কোনোভাবে যদি আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারেন, আপনার মাধ্যমে কিন্তু মানুষ আপনার ওই ব্র্যান্ডটাকে চিনবে। আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি, ওমর স্যার যদি নেক্সট লিডার্সের আজকের এই সেশন আয়োজন না করতো, শুধু নেক্সট লিডার্সের কারণে এখানে 99% মানুষ আসতো না। ইটস আ থিং। সো আপনারা যদি এই জিনিসটা বুঝে ফেলেন এবং আপনারা যদি ফাউন্ডার হিসেবে পারেন আপনার ব্র্যান্ড নিয়ে কথা বলতে, ইট উইল রিয়েলি হেল্প ইউ। আরো যদি আপনারা অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে যদি মাঝখানে আপনারা বলেন আমি গ্যারান্টি দিচ্ছি দিস ইজ বিএসটিআই সার্টিফাইড, বা এই প্রোডাক্টটা ভালো, বা আমি নিজে ট্রাই করি আমার ফ্যামিলিতে, দিস থিংস ওয়ার্ক। আপনারা যারা ফাউন্ডার আছেন, আমার একটা রিকমেন্ডেশন থাকবে, রাতের বেলা ঘুমানোর আগে ইন্ডিয়ান বিভিন্ন D2C বিজনেসের কেস স্টাডি বিভিন্ন চ্যানেলে করে। একটা চ্যানেল আছে থিঙ্ক স্কুল, আপনারা এটা চেক করতে পারেন। ওইখানে এরকম অনেক স্টোরি বলে, যেটা হবে ইন্ডিয়ান মার্কেট তো বাংলাদেশের মার্কেটের অনেক বড়। সো ওইখান থেকে অনেক জিনিস বাংলাদেশে অডিয়েন্সের পাস হিসেবে আসবে। চ্যানেলের নামটা কি বলতো? থিঙ্ক স্কুল, থিঙ্ক স্কুল, থিঙ্ক স্কুল, খুবই বড় চ্যানেল, ওরা পডকাস্ট করে, ডেলিভারি অনেক ভালো। ছেলেটার নাম হচ্ছে গণেশ। ওকে, এখানে আমি একটা ওয়ার্ড লিখছি যেটা আমি বলতে চাই না, যেটাকে বলে অরা। ফাউন্ডার যদি ক্যারিজমেটিক হয়, তাহলে ওই ব্র্যান্ডের ডাউনফল বা গ্রোথ দুইটাই ভালো হয়। যদি ফাউন্ডার অনেক বাজে কাজ করে, ডাউনফল হয়ে যায়, ভালো কাজ করলে বেটার হয়। সো এটা, এই রিস্কটা আপনারা নেবেন কিনা আপনাদের ভাবতে হবে। আমরা মেটা অ্যাডসে আসবো, মেটা অ্যাডসের আগে এগুলো ইম্পর্টেন্ট। আমি যুদ্ধ করবো শুধু তলোয়ার নিয়ে দাঁড়ায় থাকলে হবে না, আগে স্ট্র্যাটেজি বানাইতে হবে, কোন দিক দিয়ে তলোয়ার দিয়ে আঘাত করবো, সব দিক দিয়ে যেতে হবে। 2 নম্বরে ওয়ান লাইনার নিয়ে আমরা কথা বলছিলাম। ওয়ান লাইনার মানে হচ্ছে আমাদের ব্র্যান্ডের একটা ছোট্ট আইডেন্টিটি, যেটার মাধ্যমে আমরা মানুষের সামনে ইজিলি যাইতে পারবো। যেটা আমি অলরেডি এক্সাম্পল দিয়েছি যে অ্যাপেলের জন্য থিঙ্ক ডিফারেন্ট। আমরা কি আসলে যারা বিজনেস করি, কয়জন বলতে পারবে যে আমাদের ব্র্যান্ডের ব্যাপারে আমরা এভাবে চিন্তা করি, যে আমরা সহজে বলবো, বাংলায় বলবো, ইংলিশে বলবো, ঠিক নেই। এবং আমরা নিজেদেরকে প্রেজেন্ট করি, আমি আমার লিঙ্কডইনে বায়োতে এরকম লেখা আছে, আই হেল্প কোম্পানিজ টু রান প্রফিটেবল অ্যাডস, টু রান প্রফিটেবল ক্যাম্পেইনস। আমার পজিশনিংটা খুবই সিম্পল ভাবে দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এইটা একটু ঘাটাঘাটি করবো যে আমার ব্র্যান্ডটাকে সবচেয়ে সহজে কিভাবে প্রকাশ করতে পারি। এবং এটা একটা এক্সারসাইজ আছে, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, ওয়ান লাইনার স্টোরি ব্র্যান্ড। এটা একটা 30 মিনিটের ভিডিও, এখানে লাইভ এরকম একটা ক্রাউডের সামনে এই এক্সারসাইজটা করা হয়। আপনারা এটা সার্চ করতে পারেন, দিস গাই ইজ ইন্টারন্যাশনাল বেস্ট সেলার, একটা বই আছে বিল্ডিং আ স্টোরি ব্র্যান্ড। এবং এখান থেকে অনেক জিনিসপত্র কন্টেন্টের ব্যাপারে এখন অ্যান্ড্রোমেডাতে যেটা চলতেছে আপনারা জানতে পারবেন যদি একটু ঘাটাঘাটি করেন। সো ওয়ান লাইনার গুলো আমাদের নিয়ে কাজ করতে হবে। নেক্সট হচ্ছে রিটার্গেটিং বা রিটেনশন। রিটেনশনের ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস কাস্টমারদেরকে যদি সেল করতে পারি, তাহলে আমাদের সুবিধা যেটা হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা আমাদের 2 বার দেওয়া লাগতেছে না। এবং ফেসবুকের ক্ষেত্রেও যখন সে পুরানো কাস্টমারের কাছে যাচ্ছে, এখন সুবিধা যেটা সেটা হচ্ছে আমরা যদি ওপেন টার্গেটিং অ্যাডটাই চালাই, ওপেন টার্গেটিং, আমরা কোনো টার্গেটিং করব না। এখন তো আপনারা জানেন যে আগের মতো টার্গেটিং করা লাগে না। সেটা কি করে, নতুন কাস্টমারের কাছে নিয়ে যায়, পুরোনো কাস্টমারের কাছেও আনে। তো এইটা একটা সুবিধা আছে যে আপনি অ্যাকচুয়ালি ভালো কনভার্সন পাবেন, ঠিক আছে? এখন আমরা চিন্তা করি যে হাউ টু গেট রিপিট অর্ডার্স, তাই না? রিপিট অর্ডার আমরা কিভাবে পারবো? আর প্রথম কথা হচ্ছে আমাদের রিপিট অর্ডারের জন্য একটা ভালো ল্যান্ডিং পেজ দরকার। ল্যান্ডিং পেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ল্যান্ডিং পেজের জন্য কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত। এক হচ্ছে আমাদের মোবাইলে যেন জিনিসটা স্পিড বেশি থাকে এবং মোবাইল ফ্রেন্ডলি হয়, কারণ বেশিরভাগ বাংলাদেশি মানুষ টেকসেভি না। তাদেরকে দিয়ে যদি আমাকে অর্ডার করাতে হয়, আমাদের অর্ডার নাওটা বড় করে দিতে হবে, মোবাইলটা যখন যাবে সেজন্য ইজি করতে হবে, আমাদের হোস্টিংটা ভালো নিতে হবে, ঠিক আছে? এগুলো করলে অনেক তাড়াতাড়ি অর্ডার পাওয়া পসিবল। এবং রিটার্গেটিং এর ক্ষেত্রে সবচেয়ে আন্ডাররেটেড ফিচার হচ্ছে ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল আমাদেরকে হেল্প করে অনেক কাস্টমারের কাছে পৌঁছাইতে, এবং ওই কাস্টমারের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে পরবর্তীতে আমরা তার কাছে কতটুকু যেতে চাই সেটা ডিফাইন করতে। নেক্সট আমরা রাখছি হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট ছিল 6টা পয়েন্টের, কাস্টমার সিগন্যাল। এটা হয়তো আপনারা আজকে কিছুটা নতুন জানবেন। সো কাস্টমার সিগন্যাল মানে কি? কাস্টমার সিগন্যালে আমাদের এন্টারপ্রেনারের কোর কি কাজ সেটাতেও আমরা রাখছি।
আমি এটা দেখাবো না, এটা স্কিপ করি, ক্যাপির কথা অলরেডি বলছি। এই যে কাস্টমার সিগন্যালের প্রথম পয়েন্ট, এখানে কতজনের বিজনেসের একটা ফেসবুক পেজ আছে, একটু আমরা হাত তুলি, অনেকে ঘুমাই গেছে পিছনে আছে। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড কতজনের পেজ ভেরিফাইড। হাত কিন্তু অনেকগুলো নেমে গেল। ভেরিফাইড করাটা হচ্ছে আমাদের ওই ছোটখাটো একটা অ্যাক্টিভিটি, যেটাতে হয়তো $7 থেকে $10 খরচ হবে, বাট ইট উইল রিয়েলি হেল্প আস। আপনি চিন্তা করেন, যখন আপনি একটা কমেন্ট দেখেন কোন একটা পোস্টে, এরকম করতে করতে যেটাতে ভেরিফাইড, আপনি কিন্তু থেমে দেখেন কি এটা, ক্লিক করি, ইটস আ থিং। তাহলে এটাকে আমাদের মার্কেটিং এর বাজেট হিসাবেও ধরতে হবে, নট অনলি বুস্টিং বাজেট, যে $500 $1000 না। আমরা বুস্টিং এ $500, কন্টেন্টে $30 বা $300, ফেসবুকের ভেরিফিকেশনের জন্য আরো $10, এটা আমাদেরকে রাখতে হবে একটা। সেকেন্ড হচ্ছে ইফেক্টিভ অনলাইনের বায়ো, তো আমি বলেছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটাও আমি 1-to-1 করে জানতে পারছি অনেক মার্কেট, আমি যেগুলো বলতেছি রিসার্চ থেকে বলতেছি। বেশিরভাগ মানুষের বিজনেসে আপনি যদি ঢাকার বাইরে রাখেন আপনার কোর অ্যাড্রেসটা, বাংলাদেশে ঢাকার থেকে যারা অর্ডার করে, আমি বলতেছি না ঢাকার মানুষ অনেক নাকুচু বা অনেক বেশি জাজ করে মানুষকে, বাট তারা মনে করে এ হয়তো আমাকে ডেলিভারি করতে পারবে না। কিন্তু আপনি যদি আম টাইপের প্রোডাক্ট বিক্রি করেন তাহলে রাজশাহী দিতে পারেন, সাতক্ষীরা দিতে পারেন। কিন্তু বেশিরভাগ বিজনেসেরই আপনার যদি আপনি ঢাকার বাইরেরও হন, তাহলে একটা ঢাকার অ্যাড্রেস আপনারা দিবেন, ইভেন ইফ ইট ইজ এ ফেক অ্যাড্রেস, লিখবেন মেইন অফিস ইন ঢাকা বাংলাদেশ। এটা কারণ হচ্ছে মানুষের ট্রাস্ট গেইনের জন্য। যদি নতুন বিজনেস হন বা মিডিয়াম লেভেলের বিজনেস হন, ইউনিলিভার হলে কোনো দরকার নেই, ঢাকা কেন, সৌদি আরব দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা দিব, আমি এক জায়গা থেকে ব্যবসা করছি আরেক জায়গার ঠিকানা দিব, এটা তো মিথ্যা। ঠিকানা দিবেন না, ঢাকাতে আপনাদের একটা ভার্চুয়াল অফিস দিবেন। ভার্চুয়াল অফিস একটা আছে না, যে ওরা যেন মনে করে যে আপনার প্রোডাক্ট যদি ইনকেস খারাপ হয়, সে ঢাকায় এসে আপনার সাথে কথা বলতে পারবে, এটা একটা জিনিস। এখন আপনার যদি অর্গানিক ফুড হয়, অর্গানিক প্রোডাক্ট হয়, যেটা মনে করেন আপনি বরিশালের ইলিশ বেচেন, তাহলে বরিশাল অ্যাড্রেস দিলে সমস্যা নেই। ক্লোদিং বিজনেস করতেছেন, আপনি দিলেন হচ্ছে রাঙামাটি, রাঙামাটিতে কিন্তু মানুষ ইউজুয়ালি ক্লোথ কিনতে চাবে না, ঠিক আছে, তাহলে ও দেখার সাথে সাথে ভাবে যে এত দূরের বিজনেস। এটা একটা জিনিস আপনারা ট্রাই করেন, ইট উইল রিয়েলি হেল্প ইউ। আমি এই বিজনেসটায় অন অফ আওয়ার সাকসেসফুল ক্লায়েন্ট ফ্রম নেক্সট লিডার্স, এটাতে আমরা লাস্ট কত মাসে 2024 সাল থেকে এই পর্যন্ত প্রায় 2 বছরে $600 মতো খরচ করছি পেজ লাইকে, $595 52 সেট পেজ লাইকে খরচ করছি এই জিনিসটা, বিকজ উই ওয়ান্টেড টু মানে অ্যালোকেট আওয়ার বাজেট অ্যাকর্ডিংলি, যে আমরা যেন পেজ লাইকে কিছুটা বাজেট দিই, যেন আমরা যেরকম টাইপের মানুষ আমাদের বেজে আসুক, যেটা চাই তারাই যেন আসে। এই জিনিসটা কিন্তু বেশিরভাগ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে 90% মানুষ করে না। পেজ লাইকে কেউ করেন 1 লাখ হয়ে যাওয়ার পরে বা 50,000 হয়ে যাওয়ার পরে করে না, আমরা এখনো করি এবং এই জিনিস চলতেছে। এটাতে সুবিধা যেটা হয়, আপনি যখন আপনার পিক্সেলটাকে ট্রেন করতেছেন সেইভাবে, ক্যাপি মানে কনভার্জন এপিআইটাকে ট্রেনিং দিচ্ছেন যে আপনি এই টাইপের লোকের কাছে যেতে চান, ট্রাফিক ক্যাম্পেইন চালাচ্ছেন, সাথে একটা পেজ লাইক যখন চলতেছে, যারা যারা পেজে লাইক দিচ্ছে তারা এক্স্যাক্ট ওরকম মানুষ হয় যারা আপনার কাস্টমার। এন্ড ও যখন ওই টাইপের মানুষ আসতেছে আমার পেজে, ও পেজটাকে অটোমেটিক্যালি অর্গানিক্যালি এরকম মানুষের কাছে নিয়ে যায়। তারপরে যখন কেউ আমার ভিডিও দেখে, এদের সাথে ইন্টারাক্ট করে, তারপরে তো ওর সামনে সারাদিন অ্যাড দেওয়া শুরু করে, তখন যে সে পারচেজ ডিসিশন নিতে অনেক বেশি উদ্বুদ্ধ হয়। একটা মানুষের সামনে 22 বার যদি যায়, সালমিন ভাই বলছে 27 বার, আমি আরেকটা রিসার্চ থেকে বলতেছি 22 বার, তারপরে সে আপনার ব্যাপারে ডিসিশন নেওয়ার একটা জিনিস ভাবে, ঠিক আছে। এই যে এখানে নীল প্যাটেল একজন মার্কেটার, পৃথিবীতে সব ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড মার্কেটার বলা হয় ওনাকে, উনি হচ্ছেন এই কথাটা বলছে। এই এক্সাম্পলটা হচ্ছে একটা জার্মান কোম্পানি যার সাথে আমি কনসালটেশন করি এবং এদের গুগল অ্যাডসটা আমরা ম্যানেজ করি। একটা বিজনেসের আইডিয়া খুবই ইউনিক হইতে পারে। এরা কি করে, এরা হচ্ছে বিভিন্ন স্টারবাকসের মার্ক কালেক্ট করে, এবং একটা মার্কসের দাম আপনি যদি দেখেন 25 ইউরো, 24 ইউরো, এবং দে আর মেকিং অ্যাটলিস্ট 7 to 8,000 ইউরো পার মান্থ, ঠিক আছে। এদের আইডিয়াটা খুব ইউনিক ছিল এবং এদের জন্য আমরা শপিফাই ইউজ করে ক্যাটালগ অ্যাড ইউজ করছি। সো প্রথম কথা হচ্ছে, একটা আমরা যখন অ্যাড চালাবো বা আমরা যখন কিছু করবো, আমরা সবসময় চিন্তা করবো আমাদের যদি ইউনিক কোম্পানি বা সার্ভিস থাকে বা আমাদের অ্যাডের মধ্যে ইউনিক কিছু থাকে, ওইটা আমাদের জন্য কাজ করবো। সেকেন্ড হচ্ছে, এটা আমাদের নেক্সট লিডার্সের ক্লায়েন্ট, এটা হচ্ছে পুকি প্যাচ। এটা আপুরা যে দুজন আছেন তারা হয়তো দেখলে এটা বুঝবেন, ইটস আ পিম্পল প্যাচ। ওয়েন ইউ হ্যাভ আ পিম্পল, আপনি প্যাচটা দিলে এটা ঠিক হয়ে যায়, কোনো নতুন আইডিয়া না। কিন্তু দিস গাই যে এটা নিয়ে কাজ করে, সে চায়নাতে পড়তে গেছিল স্টুডেন্ট ভিসায়, ল্যাঙ্গুয়েজ কোর্সে। সে এই বিজনেসটা ওখান থেকে দেখে ওনার মাথা খুলে এবং সে এটা তৈরি করে, এবং এটা নেক্সট লিডার্সের সাথে যখন শুরু করার পর থেকে আজ পর্যন্ত এরা মান্থলি গেছে 1 মাসে হাইস্ট সেল। টাকা ইজ নট আ ম্যাটার অফ জোক, জাস্ট ফর আ পিম্পল প্যাচ। এখানে আমাদের নিশ D2C বিজনেস এটা কাজ করবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এটা হচ্ছে আমার সেই বিজনেসটা যেটাতে আমি পেজ লাইক ক্যাম্পেইন ইউজ করছি।
এটা হচ্ছে সেই বিজনেসটা। এখানে বিগেস্ট ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর ছিল ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আমরা অনেক মাইক্রো ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজছি যাদের 20,000, 30,000, 40,000 এমন ফলোয়ার। তাদেরকে আমরা কি করছি, বলছি যে আমরা আপনাকে পিআর পাঠাবো, ইফ ইউ রিয়েলি লাইক ইট, তারপরে আপনি আমাদের জন্য একটা ভিডিও বানাতে পারেন। অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল লাইকড ইট, এবং তারা ভিডিও করছে। ওই ভিডিওগুলো আমরা নিছি, কালেক্ট করে ওগুলো দিয়ে আমরা অ্যাড চালিয়েছি। আমরা ধরেন কথার কথা এক একটা প্রোডাক্ট পাঠিয়েছি তাদেরকে 700 টাকায়। কথার কথা একটা আচার ওদের হচ্ছে 1241 এরকম দাম, 700 টাকায় ওরা বানাইছে। ওইটা যখন আমি 20 জনকে দিছি, 20 জন থেকে 17টা বা 15টা রিভিউ আসছে, 15টা কন্টেন্ট কিন্তু আমার কাছে হয়ে গেল। সো অ্যান্ড্রোমেডাকে আমরা বিট করতে পারছি, এবং এদের রেজাল্ট আমি এখনই দেখাবো বিফোর আই গো টু এনি নিউ স্লাইড। এবং এরা কনসিস্টেন্টলি রেজাল্ট আনছে, আমি এখানে বের করে রাখছি। সো ম্যাক্সিমাম দিয়ে রাখছি। এখান থেকে আমি যাব হচ্ছে হেড ডেলিভারিতে, কাস্টমের জায়গায় আমি যাব হচ্ছে পারফরমেন্স অ্যান্ড ক্লিক। ম্যাক্সিমামের জায়গায় আমি এপ্রিল 2023 না, যে আমি লাস্ট 30 ডেজ যাবো। লাস্ট 30 ডেজে একটু সিপিআর $2 মতো আসছে। এটা হচ্ছে 1241 টাকার ম্যাঙ্গো বার আছে ওদের, এরকম টাইপের অনেক বিজনেস প্রোডাক্ট আছে। সো $1114 আমরা খরচ করছি। এখান থেকে আপনারা কনভার্সন দেখতে পারতেছেন সিপিআর, যদিও সিপিআর ইজ নট দ্য মেইন ম্যাট্রিক্স বাট প্রফিটেবল। তার আগের মাসে আমরা যাই এপ্রিলের 1 থেকে 30-এও আমরা যদি Z2 সর্ট করি, আমরা দেখতে পারবো 1.86-তে আমরা 184টা অর্ডার পাইছি, এবং এদের ফেক অর্ডার রেশিও খুবই কম। তারপরে তার আগের মাসে আমরা চলে যাই, মার্চে দেখেন 1.17-তে 78টা, এবং এখানে প্রত্যেক মাসে আমরা পেজ লাইকে খরচ করছি। কি বেশি ছোট হয়ে গেছে? আমি বড় করি তাইলে। হ্যাঁ, তার আগের মাসে আমরা যাব, এই পার্টটা আমি একটু বসে দেখাই। তার আগের 28 তারিখে, এই মাসে কিন্তু আপনাদের বলি তখন নির্বাচন ছিল, মোটামুটি অনেক বিজনেসে আপনারা জানেন অর্ডার অনেক কম পাচ্ছিলেন। ওই মাসেও আমাদের এই যে 2.15-তে অর্ডার আসছে, 1.64-তে অর্ডার আসছে, ঠিক আছে। আমরা তার আগের মাসে চলে যাই ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির আগে জানুয়ারি ছিল 1.69, 2.10, 1.58-তে 454টা অর্ডার পাইছি আমরা। তার আগের মাসে চলে যাই, আমরা এই যে 430টা অর্ডার পাইছি। সেই ছিল আপনার এত যে অ্যাড ছিল, কন্টেন্ট কি সেম ছিল? কন্টেন্ট সেম ছিল না, এই স্ট্র্যাটেজিটাই আমি বলেছি যে আমরা রেগুলারলি ডিফারেন্ট ইনফ্লুয়েন্সারদেরকে রিচ আউট করছি। ইনফ্লুয়েন্সাররা যে ভিডিওগুলো করেছে ওগুলোকে আমরা ডাউনলোড করছি, করে আমরা ডিফারেন্ট ভাবে ডিস্ট্রিবিউট করছি। এবং যখনই অ্যান্ড্রোমেডার মেইন জিনিস কি, ওর অনেক খাদ্য লাগবে, ডিফারেন্ট নতুন ফ্রেশ অ্যাঙ্গেলের ক্রিয়েটিভ লাগবে, যেটা আমরা স্লাইডে আবার দেখাবো। সো এটা আমরা করতে পারছি এদের জন্য, এবং এদের সাস্টেনেবল রেজাল্ট হয়েছে। এটা যদি আমি আরো ব্যাক যাইতাম, 25 সাল থেকে শুরু থেকে এই পর্যন্ত এরকমই রেজাল্ট আসতেছে। এবং সব বিজনেসের আমরা যাদের সাথে কাজ করি অনেকেরই কস্ট বাড়ছে, এদের কস্ট কখনো বাড়ে, ঠিক আছে। হ্যাঁ, এআই দিয়ে ভিডিও বানালে কিরকম, মানে একই রকমের রেসপন্স আসে সেটাকে বিশেষ করে এআই দিয়ে ডিটেক্ট করতে পারে না, কিন্তু এআই দিয়ে ডিপেন্ড করে আপনি কি কোন ব্র্যান্ডের জন্য করতেছেন এবং কেমন ভাবে করতেছেন। যেমন আপনারা অনেকে হয়তো চিনেন, খালিদ বিন হেলালি ভাই আছেন একজন, উনি অনেক ভালো এআই দিয়ে ভিডিও করতে পারে। ওরকম টাইপের যদি কেউ করতে পারে, মানে অনেক ভালো, তাহলে গেল। নর্মালি যদি ওরকম না হয় যে অনেক ভালো কিন্তু বোঝা যাচ্ছে যে এটা এআই, আর আপনি এমন বিক্রি করতেছেন প্রোডাক্ট যেটাতে ট্রাস্ট অনেক বেশি ম্যাটার করে, খাবার, তারপর মেডিকেল ইকুইপমেন্ট, ওই ক্ষেত্রে এআই পছন্দ করে না। ইনফ্লুয়েন্সারদেরকে আসলে মানুষ ট্রাস্ট করে। ওদেরকে তো যেমন ধরেন যে মানে টাকা কিছু দিলেন, আজকে এই কোম্পানির মশলা প্রমোট হ্যাঁ, করলো, হ্যাঁ। সে 5 টাকা বেশি দিলে তারটাও হ্যাঁ, হ্যাঁ, আসলে যেমন ধরেন যে বাংলাদেশের সব ইনফ্লুয়েন্সার আইফোন ইউজ করে, হ্যাঁ। চাইনিজ ফোনের এত প্রমোশন যে তারা করে, সবই তো পয়সা। তো আলটিমেটলি তাদেরকে বিশ্বাস করা কি উচিত? তাদেরকে বিশ্বাস করা উচিত কি উচিত না, এই লজিক্যাল কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারবো না, কিন্তু মার্কেটার হিসেবে আমি যেটা বলতে পারবো, আমি এখানে যে ব্র্যান্ডের কথা বললাম, দে ওয়ার লুকিং ফর ফ্রেশ পিপল, যার পোটেনশিয়াল আছে কিন্তু তাকে কেউ পিআর ওভাবে দিচ্ছে না। 25,000 ইনস্টাগ্রাম ফলোয়ার, সব তাকে করে পোস্ট করে রেগুলার। সে যখন যে বলতেছে যে দেখো আমার বাসায় রেলেভেন্ট সিচুয়েশনে বাসায় গেস্ট আসছিল, কি দিব ভাবতেছিলাম, ফ্রেশ এই যে ঝালমুড়ির মশলাটা আমরা 3 বোন মিলে মিশে আমরা আইপিএল দেখতে দেখতে খাইছি, বা কথার কথা বা টিভি দেখতে দেখতে খাইছি, স্পেসিফিক সিচুয়েশন নিয়ে ওরা বানাইছে। বাট হ্যাঁ, আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এআই দিয়ে যদি কেউ ভিডিও বানায় তাহলে রেজাল্টে খুব একটা হেরফের হয় না। রেজাল্টে খুব একটা হেরফের হয় না এরকম না, ডিপেন্ড করে কোন ব্র্যান্ডের জন্য করতেছে, ডিপেন্ড করে কোন ব্র্যান্ডের জন্য একদম নতুন, যে যাকে কেউ চেনে না, তা সে যদি এখন এআই দিয়ে শুধু করে, সেই ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সে মনে হয় কনভার্সন কম হবে, মানুষ অনেক এঙ্গেজ করবে, ঠিক আছে। আবার আমি এমনও দেখছি যে ওনারা বোরকা হিজাব নিয়ে কাজ করে, এআই দিয়ে ছবি জেনারেট করছে, এআই দিয়ে ভিডিও জেনারেট করছে, একটা ভিডিও 3 মিলিয়ন হয়ে গেছে, অর্গানিক্যালি 20টা অর্ডার। সো দ্যাটস আ ওয়ান হিট ওয়ান্ডার। নর্মালি আমার এক্সপিরিয়েন্সে বলে এআই তে মানুষ এখনো কনভার্সনের ক্ষেত্রে বাংলাদেশে স্পেশালি খুব একটা বেশি রেজাল্ট পায় না। আমি ইউএস মার্কেটেও কাজ করি, ওইখানে আমরা এই খালিদ বিন হেলালি ভাইকে 10,000 টাকা দিয়ে একটা ভিডিও করছিলাম,
অনেক গালাগালি আসছে, আমেরিকানরা তো গালাগালি দিচ্ছে যে ব্লাডি এরকম লিখছে। সো আমি এখনো পর্যন্ত কনভার্সন খুব একটা বেশি দেখি নাই, কিন্তু তার মধ্যেও অনেক অনেক ভালো লেভেলের ভিডিও করে। যারা খালিদ বিন হেলালি ভাইকে চেনেন তারা বুঝতেছেন কেমন টাইপের ভিডিও কথা বলতেছি, পুরো ক্যারেক্টার বানায় হেইজেন দিয়ে, ওই ক্ষেত্রে হয়তো কিছুটা কনভার্সন বাড়ে। বললাম যেমন ধরেন যে আপনার ছবি তুলে বা আপনার একটা ভয়েস নিয়ে হুম আপনারই মানে আপনার দিয়েই ভিডিও মেক করা পসিবল। হুম 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 এমনকি আমি যদি মনে করি যে আপনি এখানে দাঁড়িয়ে যে লেকচার দিচ্ছেন, এই লেকচার আমি এখন সিঙ্গাপুরের লোকেশনে হুম, হুম। সেগুলো পসিবল, হ্যাঁ। বাট এই ধরনের করলে হয়তো বোঝা যায় যে এআই দিয়ে করা হয়েছে। তো ইন দ্যাট কেস ওই রকমের কোনো অ্যাড গেলে মানে এটার পারফরমেন্সটা কেমন হয় এটা হচ্ছে। আচ্ছা, পারফরমেন্স কেমন হয় যদি টেকনিক্যাল সাইডে বলি, পারফরমেন্স কোনো ডিফারেন্স আসে না। ফেসবুক এখনো কিছু বলতেছে না, এবং ওরা নিজেরাও তো ওদের এআই কাজ করতেছে, দেখবেন নিচে একটা চলে আসে। যদি আমি ট্রাস্টের সেক্টরে বলি, কমন সেন্সে আপনার মতো একজন বুদ্ধিমান মানুষ যখন দেখবে, আপনি এআই দেখে যদি ব্র্যান্ডটাকে আগে না চেনেন, আপনি ওটা স্কিপ করে চলে যাবেন। বাট ওইখানে যদি দেখেন যে ফাউন্ডার, আমি প্রথমে যেগুলো বললাম, ফাউন্ডার নিজে এসে কথা বলতেছে, ফাউন্ডার কেয়ার দেখাচ্ছে যে দেখো এই প্রোডাক্টটা আমি বানাইছি, এটা আমার বাসাতে প্রথমে রেসিপি তৈরি হয়, তারপরে আমি এখন স্কেল করতেছি, তাহলে কিন্তু ট্রাস্ট অটোমেটিক চলে যাবে। অনেক দেখলাম বন্ধ করা, মানে ভালো করছে এরপরে বন্ধ করে না, ভালো করছে কিন্তু লাস্ট 40-30 দিন আবার ভালো করে নাই, ওটা হচ্ছে লাইফ টাইমের রেজাল্ট। আমরা তো ধরেন একটা ক্যাম্পেইন যখন রান করি ওইটা কি বারবার স্কেলিং করি, মানে নতুন করে ক্যাম্পেইন কম রান করি। না, নতুন করে ক্যাম্পেইন রান করা উচিত। একটাতে স্কেলিং করলে ওইটাতে তো প্রিভিয়াস ডেটা যখন আপনি অফ করে দিচ্ছেন বা নতুন ভাবে লার্ন হচ্ছে, তো আমার যখন একটা ক্যাম্পেইন রান করা হয় তখন কিন্তু আমার ওটা উইনিং অডিয়েন্স ধরে ফেলে, তখন ওইটাকে মানে করলে এই মানে হচ্ছে যে ওইটাকে যদি আমরা করি মানে ডুপ্লিকেট, বুঝতে পারছি, ছেড়খানি করার কথা বলতেছেন। হ্যাঁ আমরা তখনই অফ করছি, বেশি থাকে। আমি যদি আবার ব্যাকে যে দেখাইতাম, যখন লাস্ট 7 দিন এটার রেজাল্ট একেবারেই কমতেছে না, তখন আমরা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছি, 72 ঘন্টা দিয়ে আমরা টেস্ট করে আরেকটা উইনিং ক্রিয়েটিভ পেয়ে গেছি, উইনিং অ্যাড পেয়ে গেছে, যেটাতে 70 সেন্টে অর্ডার আসতেছে, আর এটাতে 4.15 সেন্টে আসতেছে লাস্ট 7 দিন ধরে। আমাদের ক্ষেত্রে হয় কি যে এটা ভালো আপনাদের কি প্রোডাক্ট? আমাদের হচ্ছে যে ধরেন এই কসমেটিক টাইপের আর কি, যে ধরেন জিডি স্মার্ট কয় এগুলো আর কি। হুম। ওইটা ওই ক্যাম্পেইনটাকেই ডুপ্লিকেট করে কিংবা ওই ক্যাম্পেইনটাকে স্কেলিং করলে আরো ভালো করে। আপনাদের যদি এটা ভালো কাজ করতেছে তাহলে আপনি ওটাই করেন, কিন্তু নর্মালি বেসিক্যালি ফেসবুকের আপনি যদি ইসেও হেলথ সেক্টর আর্টিকেলও পড়েন, ওরা আপনি রেকমেন্ড করে, কখনো কি করুন, স্ক্রিনশট নেবেন, নিয়ে জিপিটিতে যে বলবেন যে আমি চাই তুমি হেলথ সেন্টার আর্টিকেল পুরো স্ক্যান করে আমাকে একটা ছোট্ট সামারি বলো, আমার কি আসলে নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করা উচিত, নাকি এটা একটু সিপিআর বাড়তেছে কিন্তু আমার উইনিং ক্রিয়েটিভ পাইছে এটাতে চালানো উচিত। দেখবেন ও আপনাকে সবসময় বলবে যে প্রথমটা করা উচিত, যে নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করা উচিত। ঠিক আছে, আমার রেকমেন্ডেশন থাকবে ওইটা। ক্যাম্পেইনটা রান করলে হয় কি ওইটা উইনিং অডিয়েন্স সহ্য করা অথবা নাও বসতে পারে, কিন্তু যেটা উইনিং অডিয়েন্স আছে ওইটা কি স্কেলিং করলে তো আমার হাই চান্স থাকে। যদি আপনার ওটা একটা সহজ লজিক বলছেন, যদি এটা অর্ডার আসে তাহলে তো অফ করবেন না, তাহলে তো ওইটাই চালায় যাবেন। যদি অর্ডার বাড়তে থাকে সিপিআর, তখন ওটা আপনি অফ করে নতুন ক্রিয়েটিভ চালাবেন, বা ওইটা চলতে চলতে একটাকে আপনি রেডি করে ফেলবেন আর কি। দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। আমার এক্সপিরিয়েন্সে মনে হয়েছে এতক্ষণ তো আমরা অনেক ভালো পসিবিলিটিস এর কথা বললাম, কিছু কি চ্যালেঞ্জেস আছে যেগুলো আমরা মার্কেটাররা দেখি, বিজনেস ওনার যারা ফাউন্ডারদের নিয়েই তো আমাদের এই সেশনটা, তাদের মধ্যে আছে। এক হচ্ছে যখন তারা কাজ করে, আমি দেখেছি অনেক সময়, নট অল দ্য টাইম, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন থাকে আমাদের। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, আমাদের অ্যাকচুয়ালি নিজেদেরকে রিসার্চ করতে হবে তার বিজনেসের পাস ডেটার উপর, যে অ্যাকচুয়ালি গত বছর নভেম্বরে আমার এই টাইমে সেল কেমন ছিল, আমার এই প্রোডাক্টের সিজন কেমন হয়, বা আমি যে মার্কেটারকে বলবো সে কি আসলেই পারবে এটাকে সেল এনে দিতে। তা না হলে যেটা হয়, অনেক এসএমই ওনারদের নিয়ে যেহেতু কথা হচ্ছে, বিভিন্ন এজেন্সি সুইচ করে, তারা মনে করে এই ভাইয়ের সাথে কথা বলছে, আবার সাথে সাথে আরেকজনের সাথে কথা বলছে, ইনাকে 1 মাস দিয়ে আবার ওনার কাছে চলে যায়। আমার কাছে মনে হয় না এইভাবে খুব একটা ভালো করা পসিবল। একজনের সাথে কাজ করলে অনেকদিন ধরে কাজ করে বুঝতে হবে তার স্ট্র্যাটেজি গুলো কি, বিকজ এভরিওয়ান ইজ ডিফারেন্ট। ঠিক আছে, আমাকে যদি বলেন, আমি কিন্তু স্যারের কাছ থেকে সবকিছু শিখছি প্রথম। তারপরে যে আমি যখন নিজে নিজে অনেক কিছু ঘাটাইছিলাম, কিছু স্পেসিফিক জায়গায় আরো স্পেশালাইজ করছি। স্যারের ইমেল মার্কেটিং, এসএমএস মার্কেটিং, অল্টারনেটিভ স্ট্র্যাটেজিতে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। সো ওনার কাছে যখন আপনি প্রথমে কথা বলবেন, ওনার স্ট্র্যাটেজির মধ্যে ওইগুলো বেশি আসবে, আমার স্ট্র্যাটেজির মধ্যে এগুলোর সাথে ওইগুলো অনেক বেশি আসবে। সো দুজনের স্ট্র্যাটেজি ডিফারেন্ট, যারটা বেশি ভালো কাজ করবে তারটা। কিন্তু সুইচ করার আগে আমাদেরকে রিয়েলিস্টিক ভাবে কত টাইম দিচ্ছে এটা বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাড যদি খুব তাড়াতাড়ি চেঞ্জ করি আমরা, তাহলে একটা প্রবলেম দেখা দেয়। উইথ মাই এক্সপিরিয়েন্স আমি দেখছি অনেক ফাউন্ডার আজকে একটা অ্যাড চালাইছে, কালকে সকালে 2টা অর্ডার আসছে, সিপিআর 10 অফ করে দেয়। এটা কিন্তু অনেকেই করে, এটা করা যাবে না। অফ করার আগে রিজন দেখতে হবে যে আমার ইউনিক আউটবাউন্ড ক্লিকে কয়টা আসলো, মানে ক্লিক করার পরে কতজন ওয়েবসাইটে যাচ্ছে, নাকি অ্যাকচুয়ালি কি কারণে আসতেছে না। আচ্ছা, আমি কি আরেকটা নতুন ক্রিয়েটিভ দিয়ে দেখবো? এই জিনিসগুলো আস্তে আস্তে টেস্ট করে তারপর অফ করতে হবে। থার্ড হচ্ছে কি, প্ল্যাটফর্ম ওভার রিলায়েন্স, যেটা নিয়ে আমাদের এই সেশনে অনেক কিছু বলবে স্যার, যে মেটার উপর শুধু ডিপেন্ডেন্ট থাকলে হবে না, আমাদের অন্যান্য প্ল্যাটফর্মগুলোও একটু ইউজ করতে হবে, যেটার মধ্যে হোয়াটসঅ্যাপ,
SMS, তারপরে হচ্ছে আগে আমরা টেলিগ্রাম ইউজ করতাম, একটা মেসেজ পাঠিয়ে দিতাম, অনেক কিছু করতাম। তো সেগুলো আমাদের ইউজ করতে হবে। তারপর হচ্ছে কিছু ক্ষেত্রে এখানে যারা আছে আমি শিওর তারা না, গ্যামলিং মাইন্ডসেট থাকে অনেকটা। আমি একজনের সাথে মিট করছিলাম, উনি চাইনিজ বটি বিক্রি করে, আমাকে বললো ভাই 40টা অ্যাড অ্যাকাউন্ট আছে আমার, আপনার টাকা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি খালি আমাদের অ্যাড চালাবেন। পরে ভয়তে আমি, আচ্ছা টিকটকও বাংলাদেশে কাজ করে না ওইভাবে, কিন্তু আমরা এই দুটোকে যদি ইউজ করি কখনো, সবসময় এই লজিকে ইউজ করবো। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, আমি গ্রুপে দিয়ে দিব এটা। এক হচ্ছে আমরা যদি লোকাল সার্ভিস বিজনেস হই, এই জন্য আমি প্রথমে জিজ্ঞেস করে নিচ্ছি এখানে সার্ভিস কারা কারা আছেন। সাপোজ ইউ আর সেলিং ফ্ল্যাট, সাপোজ ইউ আর সেলিং রিসোর্ট সার্ভিসেস, যে রিসোর্টে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, তখন আপনারা গুগলে যদি র্যাঙ্ক করতে পারেন গুগল মাই বিজনেস দিয়ে, এবং ওইটা যদি লোকাল সার্ভিস অ্যাড আপনি চালান গুগলে, তাহলে ওইটা আপনার জন্য ভালো কাজ করার চান্স বেশি। সার্চ অ্যাড যদি চালান, AI ম্যাক্স বলে এখন, ভালো কাজ করবে। গুগলের পারফরমেন্স ম্যাক্স একটা ক্যাম্পেইন আছে, যেটাতে গুগলের যত ইনভেন্টরি আছে, ওয়েবসাইট, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইটের ব্যানার, সব জায়গাতে দেখাবে আর কি। ওইটা আপনারা ইউজ করতে পারেন। প্লাস ডিমান্ড জেন, আগে আমরা নর্মাল ভিডিও যেই অ্যাডটা ছিল ওইটা এখন ডিমান্ড জেন বলে। সো যার যেটা দেখা উচিত, যেমন ওমর স্যারের একটা ভিডিও আমরা ডিমান্ড জেনে প্রমোট করছি। টিকটক আমরা কখন ইউজ করবো? টিকটকে আমাদের অর্গানিক একটা প্রেজেন্স থাকা উচিত। আমি আমাদের একটা বিজনেসের সাথে কাজ করতাম 2022 সালে, ওরা হচ্ছে ক্লাউড কিচেন নিয়ে কাজ করে। ওদের 16,000-এর উপরে ফলোয়ার আমরা করছিলাম টিকটকে, আমি টাইম থাকলে দেখাতে পারতাম। এবং ওইখানেও আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করছি, জাস্ট আপলোড করছি 4টা 5টা 7টা, 8 নম্বরটা যে দেখি 4 লাখ ভিউ হয়ে গেছে। এবং ওখান থেকে অনেক মানুষ আমাদের ফেসবুকে আসছে, আমাদের ওয়েবসাইট ভিজিট করছে। তারপরে হচ্ছে স্টার্ট উইথ কন্টেন্ট ফার্স্ট, এখানে আর দেখার কিছু নাই। এইটা হচ্ছে আমাদের এই সেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনারা কেউ বিজনেস করতেছেন, আপনাদের বাজেট অ্যালোকেশনে আমরা দেখছি আমার এক্সপিরিয়েন্সে 100% বাজেটই সেলস ক্যাম্পেইনে চলে যায়। এটা একটু ট্রাই করে আমাদেরকে জানাবেন, গ্রুপে তো আসেন, যে আপনাদের ফিডব্যাকটা কেমন আসে। সবার জন্য কাজ নাও করতে পারে, বাট আমরা ধরেন একটা বাজেট ধরলাম, $1,000 হচ্ছে আমাদের এই মাসের বাজেট, ঠিক আছে? আমরা কি করবো, ওইটাকে পার্সেন্টেজে নিয়ে নেব। পার্সেন্টেজে নিয়ে সবার আগে 70% অফ দ্য বাজেট আমাদের সেলস ক্যাম্পেইনে চলে যাবে। তারপরে 10% বাজেট আমরা ভিডিও ভিউতে দিব। টোটাল বাজেটের 10%, মানে এখানে কত হবে? $1,000 $100। এবং এটা 30 দিনের বাজেট, কিন্তু 30 দিনে আমরা $100 খরচ করবো, ডেইলি 3 পয়েন্ট সামথিং এরকম। মেসেজ ক্যাম্পেইনে আমরা টোটাল 15% বাজেট দিব। এবং এই যে পেজ লাইকে 5% থেকে অ্যাটলিস্ট 10% বাজেট আমরা রাখবো, ঠিক আছে? তাহলে এখানে খরচ হলো কত? 20-30%, 30% বাজেট আমার প্রতি মাসে যাচ্ছে বটম অফ দ্য টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেলে। আর বটম অফ দ্য ফানেলে তো আমাদের সেলস ক্যাম্পেইন আছে। এখন যে সেলস ক্যাম্পেইনে 70% রাখছি, কি কি ক্যাম্পেইন করবো আমরা? এই যে আমরা একটা ওপেন টার্গেটিং ক্যাম্পেইন করব, যেটা আমার মেইনলি স্কেল করতে হবে। এখানে যারা যারা নিজেরা চালান বা আপনাদের মার্কেটার আছে, প্লিজ এটা মনে রাখেন, ইউ ক্যান নট স্কেল ইউর রিটার্গেটিং অ্যাড, ইউ ক্যান নট স্কেল ইউর কোল্ড অডিয়েন্স অ্যাড। কোল্ড অডিয়েন্স অ্যাড মানে এখনো যারা লোকেশন টার্গেটিং করে দেন, যে এত থেকে এত, এত থেকে এত, এক গাদা ডিটেল টার্গেটিং অ্যাড করেন, ওইটাতে কিন্তু স্কেল করার চান্স খুব কম। দ্য অনলি ওয়ে ইউ ক্যান স্কেল বেসড অন মাই এক্সপিরিয়েন্স ইজ ওপেন টার্গেটিং। খুব একটা টার্গেটিং আপনি করতেছেন না, অডিয়েন্স ব্রড রাখছেন, আপনি ক্রিয়েটিভ নিয়ে অনেক খেলতেছেন। স্পেশালি আমি ই কমার্সের সেন্সে বলতেছি এটা, ঠিক আছে? লিড জেনারেশন না, ই কমার্সের ক্ষেত্রে ওপেন টার্গেটিং যদি আপনি রাখেন, ওই ক্ষেত্রে ইউ উইল বি এবল টু ডু বেটার। আমাদের যে কয়জন ক্লায়েন্ট আছে, বেশিরভাগ যারা যারা ভালো করতেছে, সবার ক্ষেত্রে এটা কাজ করছে। আপনি ভাবতে পারেন যে ভাই আমার তো বেশিরভাগ অডিয়েন্স মেল বা ফিমেল, স্টিল আপনি জেন্ডার অল দিয়ে ট্রাই করতে পারেন। এটাতে আমাদের 60% বাজেট এক মাসে যাবে ইন ওপেন টার্গেটিং। তারপরে 22% বাজেট যাবে সেভড অডিয়েন্সে, মানে সাথে আপনাকে এটাও করতে থাকতে হবে, সেভড অডিয়েন্সও আপনি কিছু ট্রাই করবেন, কিন্তু এটার কন্টেন্ট আর এটার কন্টেন্ট ডিফারেন্ট হবে। এটার কন্টেন্টে হবে সেভড অডিয়েন্স মানে কোল্ড অডিয়েন্স, আমি এত বয়স থেকে এত বয়স, এখান থেকে এখানে টার্গেটিং করবো। প্রথমটাই কোনো টার্গেটিং করবো না, আমি সহজে বলি তাহলে। সেকেন্ডটায় টার্গেটিং করবো, প্রথমটাই করবো না। থার্ডটাতে আমরা দিব টোটাল বাজেটের 18% বাজেট, কিন্তু শর্ত হচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ দেওয়া হবে। শর্ত হচ্ছে এইটা, এখানে যে 30% আমরা খরচ করছি না, এই যে ভিডিও ভিউতে, মেসেজে, পেজ লাইকে, এটা আমরা এর মধ্যে ইউজ করব, মানে এদেরকেই আমরা রিটার্গেট করব। এইখানে যে 30% খরচ করলাম, যারা আমাদের দেখছে, যারা আমাদেরকে লাইক করছে, যারা আমাদের এঙ্গেজ করছে, যারা আমাদের ওয়েবসাইটে ল্যান্ড করছে, অ্যাড টু কাট করছে, এদেরকেই। আমি এখানে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিই যে রিটার্গেটিং অ্যাড আগের মতো কাজ করে না। আপনারা নিজেরাও ট্রাই করবেন, দেখবেন যে ওপেন টার্গেটিংটাই কাজ করতেছে। স্টিল আপনি যখন এই জিনিস করে ফেলবেন 1 মাস, তারপরে যে রিটার্গেটিং করবেন প্লাস একটা অফার বা কুপন দিবেন, ছোট একটা কুপন দিয়ে দিবেন। যে কথার কথা আমি হারামাইন স্টোরের কথাই বলি, হারামাইন স্টোর কথার কথা খেজুর বিক্রি করতেছে, সে কি করলো, 3টা খেজুরের একটা কম্বো দিল, এবং যারা তাদের কাছ থেকে অলরেডি কিনছে এরকম অডিয়েন্সদেরকে টার্গেট করে একটা কোড অপশন দিল, এবং দিল যে HM26 দিয়ে
1500 টাকার উপরে অর্ডার করলে 120 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট প্লাস ফ্রি ডেলিভারি বা এরকম কিছু একটা দিল। আমি এটা বলতে পারি যে তাদের অবশ্যই ওখান থেকে অর্ডার আসার চান্স বেশি, এবং তারপর টেলিসেলস দিয়ে তারা ফলো আপ করবে। তাড়াতাড়ি শেষ করি। আমাদের রিটার্গেটিং এ তো অলরেডি যেটা বললাম, যারা যারা আছে তারা। অ্যান্ড্রোমেডাতে ক্রিয়েটিভ নিয়ে আপনাদের অনেক কোয়েশ্চেন আছে, আমি জানি যে ভাই কি ধরনের ক্রিয়েটিভ দিব। এটা সিম্পল কথা হচ্ছে, ফেসবুক ইজ ইউজিং ইউর বাজেট টু শো ডিফারেন্ট পিপল টু লার্ন ইটস ওন অ্যালগোরিদম। সে নিজের অ্যালগোরিদমকেও শেখাচ্ছে যে আমি কাকে দেখাবো, কারণ আগে একটা রকম ভাবে চলতো, এখন যত চেঞ্জ করছে আর অনেক মানুষ অ্যাডভার্টাইজার আসছে, সো একটা জিনিসের আপনি মাল্টিপল অ্যাঙ্গেল ট্রাই করবেন। এটা আমি একটা ইউএস একটা এজেন্সির জন্য কাজ করি, মানে কনসালটেশন করি। একটা জিনিসকে ওরা বলছে কিন্তু তিনটা ডিফারেন্ট ভাবে। একটাতে দেখাচ্ছে ওদের টেকনিশিয়ান এসিটাকে দেখাচ্ছে একটা অ্যাঙ্গেল, সেকেন্ডটাতে কোনো টেকনিশিয়ান নাই, শুধু এসি এবং বড় করে $69 টিউন আপ। থার্ডটাতে দেখাচ্ছে $69 কিন্তু ও আর ওইদিকে তাকায় নাই। সো একটা অ্যাডেই তিনটা ডিফারেন্ট ক্রিয়েটিভ আমাদের এখানে ইউজ করা হয়েছে। এআই হচ্ছে আমাদের ফিউচার। আপনারা কি এখানে 1 মিনিট একটা ব্রেক নিবো নাকি আবার এখান থেকে শুরু করবো? এখান থেকে শুরু করি। এআই হচ্ছে আমাদের ফিউচার, এটা কি আমরা সবাই একমত? একমত। এবার আমি একটা রিজন দেখাই। হ্যাঁ, এটা আমি একটা রিজন বলি। আমি এই কথাটা কেন বললাম, রিজন হচ্ছে এইটা। আমি যেই এজেন্সির জন্য কনসালটেশন করি, ইউএস বেসড একটা এজেন্সির জন্য, ওদের একজন ডিজাইনার আছে। এখন একটা ক্যাম্পেইন যেটা ছিল $69 টিউন আপ, এটাতে ইমার্জেন্সি ক্রিয়েটিভ দরকার ছিল। আই এম দ্য পারফরমেন্স মার্কেটার। সো আমি কি করছি, আমি 2 কাপ কড়া কফি খাইছি, খেয়ে আই স্টার্টেড ডুইং ইট অ্যান্ড চ্যাট জিপিটি ইমেজ থেকে এগুলো তৈরি করা। দেখেন, আপনারা দেখেন, এগুলো সব আমি বানাইছি চ্যাট জিপিটি ইমেজ থেকে। 68টা ডিজাইন আছে এরকম প্রত্যেকটা। অ্যান্ড আপনি ক্যারেক্টার কনসিস্টেন্সিটা দেখেন, এটাকে দেখে কে বলবে যেটা এআই জেনারেটেড? দিস গাই ডাজন্ট এক্সিস্ট। গেল তো দাঁতের মধ্যে পর্যন্ত ও ঢুকে গেছে। এবার দেওয়ার পর ও বলছে, তন্ময়, মানে ওদের যে মার্কেটিং ডিরেক্টর, কিছু ভুল আছে। তারপরে আমি আপডেট করে দিছি কিছু জিনিস, কালারে ভুল আছে, কালার প্যালেট ঠিক নাই, কালার প্যালেট অনুযায়ী করছি এগুলা। এখন তাহলে আমরা কি বলতে পারি না যে ডিজাইনারটা ওখানে আমেরিকান $500 পেতো, ওর এই চাকরিটা চলে যাওয়ার মতো একটা অবস্থা আসছে, আমি যদি এখন এটাতে সিরিয়াসলি নেই? ইট ইজ পসিবল। ওর এখন কি করতে হবে? লেভেল আপ করতে হবে। সো ফাউন্ডারদের মধ্যেও যারা কম বাজেটে কাজ করতেছেন, এখানে সবাই কোটিপতি আমি জানি, বাট যারা কম বাজেটে করতেছেন তাদের জন্য নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে ইন টার্মস অফ এমন ভাবে, আজকে আমার যে ডিজাইনার সে নাই, দূর আমি নিজেই করে ফেলবো, এরকম একটা মাইন্ডসেটও কিছুটা মাঝে মাঝে থাকতে হবে। আমরা এখানে কন্ট্রাডিক্টরি অনেক কথা বলতেছি। এখানে আমাদের অনেকে বলছে যে ফাউন্ডার শুড থিঙ্ক, ফাউন্ডার শুড নট এক্সিকিউট, ফাউন্ডার শুড ক্রিয়েট এ টিম। অ্যাট দ্য সেম টাইম ফাউন্ডারের কনফিডেন্সটা আসবে কোত্থেকে যে এই বিজনেস আমি নিজের হাতে তৈরি করছি? ওমর স্যার হচ্ছে ওয়াসিম আলী স্যারের এক্সাম্পল দিল চাল ডালের। উনি কিন্তু গাড়ি ডেলিভারিও দিছে কিন্তু এক সময়, ওনারা আমেরিকা থেকে পড়াশোনা করে এসে। ওকে, সো এটার পিছনে আমি টাইম নষ্ট করবো না, নেক্সট স্লাইডে চলে যাই। সো এই ফিউচার আমরা জানি। তারপর হচ্ছে ওয়াই, এটার কারণ হচ্ছে, আচ্ছা এগুলা ফাউন্ডারদের বাদ দিই। ওকে, আমি এখানে লিখছিলাম যে ফাউন্ডারদের কেমন ভাবে চিন্তা করা উচিত, সেখানে হচ্ছে ফাউন্ডারদের অর্কেস্ট্রেশন করা উচিত আর কি, সব জিনিসগুলো গুছানো উচিত। এই যে ফানি একটা জিনিস। আচ্ছা, এআই এর ওয়ার্ক ফ্লোটা একজন ফাউন্ডারের জন্য কেমন হওয়া উচিত, এইটার মতো। আমরা এআই টুলস কিছু জানবো, কি কি জিনিস কাজ করে সেইটার ব্যাপারে ডিসকভারি থাকতে হবে যে দিস আর দ্য থিংস, এগুলো আছে পৃথিবীতে। যেমন এই ভ্যা হেইজেন সম্পর্কে জানে, এগুলো অনেকেই জানে না যে হয়তো হেইজেন কি করে, তাই না? অনেক কিছু আছে। যেমন আমি যদি এখন একটা টুলের কথা বলি, গামা দিয়ে যে প্রেজেন্টেশন বানানো যায়, অনেকে হয়তো জানে না। সেকেন্ড হচ্ছে প্রম্পটিং এর ব্যাপারে আমাদের এক্সপার্ট হতে হবে ফাউন্ডারদের, বিকজ ফাউন্ডারদের মেইন কাজই ব্রেন দিয়ে। ঠিক আছে, প্রম্পটিং যদি করতে পারেন, আপনি এমন এমন জিনিস বের করবেন জেমিনি প্রোর থিঙ্কিং মডেল থেকে এবং ক্লডের ওপাস 7 থেকে, যেটা দিয়ে আপনি আপনার বিজনেসের বড় বড় ডিসিশন নিতে পারেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়ার্ক ফ্লো। তারপরের পয়েন্টই হচ্ছে আপনি যখন প্রথমে টুল বুঝবেন, তারপরে প্রম্পটিং বুঝবেন, তারপরে বুঝবেন ওয়ার্ক ফ্লো, যে একটা ওয়ার্ক ফ্লো কিভাবে তৈরি করতে হয়, কোনটা আমি ক্লডে দিব, কোনটা আমি জিপিটিতে দিব, কোনটা আমি জেমিনিতে দিব, কোনটা আমি অন্য জায়গায় দিব, এটা আমি একটু পরে আবার বোঝাচ্ছি। তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা ওইটা দিয়ে। তারপর হচ্ছে লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়েও কিছু জিনিস আমি রাখছি, ওটা আমি দেখাতে পারবো না হয়তো। গেল, নেক্সট আমি একটা দারুণ টুলের কথা বলবো, এটা আপনারা কয়জন ইউজ করেন আমি জানি না। কেউ হুইসপার ফ্লো ইউজ করেন এখানে? এনিওয়ান ভাইয়া? হুইসপার ফ্লো ইজ আ টুল, দুজন ইউজ করে, এটা আমাদের নেক্সট ক্লাসে। আচ্ছা, হুইসপার ফ্লো ইজ আ টুল দ্যাট ইজ আ ম্যাজিক্যাল টুল। আপনাদের দেখাই, আমার টাইপিং স্পিড নর্মালি হচ্ছে 90, কিন্তু আমি যখন এই টুলটা ইউজ করি আমার টাইপিং স্পিড হয়ে যায় 200। আমি বলি, সো আই এম ইন দ্যাট সেশন উইথ ওমর শরীফ স্যার and people are nice here, they're accepting everything that I'm actually expressing and we are trying to communicate to the audience. Probably for the internet connection এটা টাইম নিচ্ছে। দেখেন হয়ে গেছে লেখা। এবং যদি কোথাও গ্রামারিক্যালি ভুল থাকে সেটাও করে না। এখন মনে করেন আমি একটা বড় প্রম্পট লিখতে চাই,
যেখানে আমি বুঝাবো যে একটা সিনিয়র মার্কেটার, আই ওয়ান্ট ইউ টু টেক এ মোমেন্ট অ্যান্ড অ্যাকচুয়ালি একটা মিডিয়া বায়ার, দেন প্লিজ অ্যানালাইজ দ্য ক্যাম্পেল ব্লা ব্লা, এত বড় একটা প্রম্পট। ওইটা যদি আপনি লিখতে চান, লিখতে লাগবে 27 মিনিট। ওইটা কি টাইম আছে? কতগুলো প্রম্পট লিখবেন সারাদিনে? কিছু প্রম্পট তো সেভ করে রাখা যায়, কিন্তু আমাদের কাজ তো সারাদিন। তো তখন আপনারা এই টুলটা ইউজ করবেন। উইসপার ফ্লোতে একটা কোড আছে, ALI, আলি। এটা যদি লেখেন তাহলে আপনারা 1 মাস ফ্রিতে ইউজ করতে পারবেন। এটা ম্যাকে কাজ করে, উইন্ডোজেও কাজ করে, ফোনেও কাজ করে। এটা আমি অনেক ইউজ করি, এবং আমাদের যত লিঙ্কডইন পোস্ট সবকিছু এখান থেকে আসে। ঠিক আছে, তো এটা আপনারা একটা জিনিস ইউজ করবেন। জি, দেখাচ্ছি। আমি যদি whisperflow.ai লিখি, এরকম একটা সাইট আসবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এটার একটা অ্যাপ আসবে, সেই অ্যাপটাও আপনাদেরকে দেখাই। অবশ্যই অ্যাপ ডাউনলোড করবেন, এক্সটেনশন বা ওয়েবে হবে না। আমি এখানে সার্চ করবো whisperflow, এই যে চলে আসছে। এখানে দেখাচ্ছে আমি কত ওয়ার্ড লিখছি এখানে লাস্ট লগ ইন করার পর থেকে। 59,000 ওয়ার্ড লিখছি। আমার টাইপিং স্পিড 168 ওয়ার্ডস পার মিনিট লাস্ট 6 দিনে ছিল। এটার মানে বুঝেন, নর্মাল একজন মানুষ পুরো ওয়ার্ল্ড ওয়াইডে 42 হচ্ছে তার অ্যাভারেজ ওয়ার্ডস পার মিনিট, 42। হ্যাঁ। তো এখানে আমি যদি এইখানে গেট আ ফ্রি মান্থে যে এখানে কুপন যদি দিয়ে দিই, তাহলে ALI যদি লিখি আপনারা রিডিম করতে পারবেন। ঠিক আছে, এটা একটা টুল আপনাদের হেল্প করবে, অনেক হেল্প করবে। গেল, ফাউন্ডারদের তো মেন কাজ অনেক ইমেল টিমেল পাঠাতে হয়, এটা অনেক হেল্প করবে আপনাদের। এগুলো সব হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিব সব। ওকে, এটা আরেকটা ম্যাজিক্যাল জিনিস। জিপিটি ভয়েস মোড ইউজ করছেন কেউ এখন রিসেন্টলি? আমি লিঙ্কডইনে অনেক লেখালেখি করি। এখন স্যার এটা হয়তো বলতো, আপনি যদি জিপিটিতে যে ভয়েস মোড ইউজ করেন, আমি আপনার সামনে বলি, বাংলায় বলবো। আমি এখন একটা ক্রাউডের সামনে বসে আছি, যারা অনেক মনোযোগ দিয়ে আমাদের কথা শুনছে, এবং আমাদের দুপুরের লাঞ্চটা অনেক ভালো হয়েছে। দেখেন, লেখা হয়ে গেছে, এবং এটা আপনি ইউ ক্যান ডু ইট ফর 3 to 4 মিনিটস অ্যাজ ওয়েল। আমি বাংলায় যে পোস্টগুলো আমার ফেসবুক থেকে লিখি, এটাকে আমি আমার টোনে লিখতে চাই। আমি চাই না এআই ইউজ করতে অনেক বেশি, মানে আমার লেখা দেখে যেন এআই না মনে হয়। এআই কিভাবে মনে হবে যদি অনেকগুলো এরকম এম ড্যাশ থাকে, লম্বা দাগ 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 দাগ। তো আমি এটাকে না করার জন্য এরকম লিখি, মনে করেন 5 মিনিট ধরে বলি, একটা লেখা চলে আসে। তারপরে আমি একটা টোন লিখি এখানে, টিউন, যে ডু নট চেঞ্জ এনিথিং, জাস্ট ফিক্স দ্য গ্রামার অ্যান্ড স্পেলিং। এটা দিয়ে আমি যখন দেই, ও পুরো লেখাটার গ্রামার এবং স্পেলিং এটা ঠিক করে দেয়। তাহলে যারা ফাউন্ডাররা পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান বা কন্টেন্ট লেখার কাজ করতে চান, এই আইডিয়া কিন্তু আপনাদের কন্টেন্ট রাইটারকে দিতে পারেন। যে তুমি যে লেখাগুলো করো, ক্যাপশনগুলো তুমি মুখে মুখে বলবা, বলে তার আগে লিখবা যে রিফাইন দ্য আইডিয়া, ডু নট চেঞ্জ দ্য মিনিং, জাস্ট ফিক্স দ্য স্পেলিং অ্যান্ড গ্রামার। আমি এই প্রম্পটটাও গ্রুপে দিয়ে দিব, ডু নট চেঞ্জ দ্য মিনিং, জাস্ট ফিক্স দ্য স্পেলিং অ্যান্ড গ্রামার। দিলে আপনি যত বড় প্রম্পটই, মানে যত বড় প্যাসেজই লিখেন, ওটাও করে দিবে। সো এই ভয়েস মোডটা কিন্তু আপনারা যারা পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান, তাদের জন্য অনেক কাজে দেবে। নেক্সট, টোটাল হাইয়েস্ট 21 মিনিট কথা বলছি। 21 মিনিট বানাইছি না, এই 8টা ইংরেজি পানি খাইবে। কথা বলা লাগবে। এই উপরে স্লাইড দেখালাম না, যে কার্টুন সব কিছু চ্যাটিভিটির সাথে 21 মিনিট কথা বলে একটা স্লাইড বানাইছি। তা আমি খালি দিতেছি আর বলছি, আল্লাহ এখন যদি নাই হয় তাহলে আমার এই 21 মিনিট আমি কথা বলতে হবে না। তারপরে কি ওয়াইফাই দেখা বাদ দিয়া ফুল স্পিড ইন্টারনেট দিয়া তারপরে করছি এবং হয়েছে। তো এখানে একটা বড় একটা জিনিস আছে, সেটা হচ্ছে আউট অফ এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে যখন দেখবেন আপনার 20-25 পেজ হয়ে গেছে, যখন টাইপ হবে তখন দেখবেন তাই হ্যাঁ এখানে তো অনেক উল্টা পাল্টা আছে, কথা বলছেন একটা দেখাইতেছে একটা। কিন্তু জিনিসটা হইতেছে এআই ইজ সো স্মার্ট। 5-10 লাইন 4-5টা 50টা ওয়ার্ড উল্টা পাল্টা হইলো, পুরো জিনিসটা দেখে ও জানে যে এরপরে এই কথাটা হবে, এইটা হবে না। সো ভুল দিলেও আপনার ওভারঅলে আউটপুটটা কি বেরো, সেই বেরো। সো দিস ইজ দ্যাট স্মার্ট। প্রেডিক্ট করতে পারেন। প্রথমে যেটা ছিল ওয়েবে দিলে 30 সেকেন্ডের বেশি আর বসতে পারে না, তারপরে দিল যে অ্যাপের মধ্যে 2 মিনিট পর্যন্ত মানে। এখন এইটাই ক্লোডের বাগ, ওইটা সোজা ইউজ করেন আপনারা। এই ভয়েস মুডে ইন্টেলিজেন্ট চ্যাটজিপিটিটা মাহামস্ত। আচ্ছা, তাড়াতাড়ি শেষ করি। লিঙ্কডইন নিয়ে আমার কিছু জিনিস ছিল, এটা আমি খুব একটা দেখাবো না, বাট আমি যেটা বলতে চাই আপনাদের, আপনারা তো ফ্রি সেশনটা পাবেন আমাদের অনলাইনে, ওইখানে আমরা কিছু জিনিস দেখাবো। মোদ্দা কথা হচ্ছে, আপনারা যারা ফাউন্ডার আছেন, এখনো যারা লিঙ্কডইনে এখনো অ্যাক্টিভ না, আমি রেকমেন্ড করবো করতে। অ্যান্ড ইউ ক্যান রিপ্রেজেন্ট ইউর কোম্পানি উইথ লিঙ্কডইন। এবং এই লিঙ্কডইনের অনেক কিছু আপনি এই এআই এর মাধ্যমে অটোমেট করতে পারবেন। আপনি একটা ছবি বানাবেন, কি বলতে চান চ্যাটজিপিটিতে বললে ও বানাই দিবে। চ্যাটজিপিটিতে কিন্তু আপনার ওই ওয়াটারমার্কটা থাকে না, ঠিক আছে? এটা আপনারা ইউজ করতে পারবেন। কোন এআই কি কারণে ইউজ করবেন এটা খুব ইম্পর্টেন্ট, চাইলে ছবি নিয়ে নিতে পারেন। এটা কিন্তু ইউজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এমন না যে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে বলতেছি। প্রথম হচ্ছে, রাইটিং এর ক্ষেত্রে এখনো ক্লড এবং চ্যাটজিপিটি দুইটাই বেস্ট। ঠিক আছে, রাইটিং যখন করবেন থিঙ্কিং মোডটা দিয়ে নেবেন। কোনো কিছু খুব ফাস্ট জানতে হবে,
চ্যাট জিপিটি ইজ বেস্ট। ইমেজের ক্ষেত্রে চ্যাট জিপিটি ধারের কাছে কেউ না, চ্যাট জিপিটি 2.0 যেটা। আপনারা অনেকে 2.0 কিভাবে বের করবেন আমি বলে দিই, অনেকে কিন্তু এটা পারেন না। 2.0 বের করবেন হচ্ছে, বাংলা রাইটিং ওরা একটু ভুল করে না ভুল করে না, এইটাই ভালো জেমিনি ভুল করে, কি বলেন? না, ওর থেকে জেমিনি ভালো। সত্যি? হ্যাঁ, বাংলা আপনি কি ফোনে করেন? যেটা পিসি আর ফোন যেটা না আচ্ছা বাংলা লেখা আর কি, জেমিনি আচ্ছা, এটা শুনলাম, কিন্তু আমার এক্সপিরিয়েন্সে বাংলা লেখা এটা ভালো করে। আচ্ছা, ইমেজ কোথা থেকে জেনারেট করবেন? এখানে যাবেন আপনারা, কিন্তু এখান থেকে ডিরেক্টলি ইমেজটা এটা ট্রাই না করে এখানে যাবেন, যে ইমেজ মডেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখেন আমি কত ইমেজ জেনারেট করছি লাইফ টাইমে, a lot of images, all of them are done by that। এবার আমাদের আবার স্লাইডে ফিরে আসি। নেক্সট হচ্ছে এজেন্টের ক্ষেত্রে আপনাদের যাদের ম্যাক আছে এবং আপনারা কোডেক্স ডাউনলোড করছেন, অথবা আপনাদের অ্যাটলাস ব্রাউজার আছে চ্যাট জিপিটির, ওইটা দিয়ে আপনারা বেশ কিছু এজেন্টিক কাজকর্ম করতে পারবেন। এটা আমাদের নেক্সট সেশনে দেখাবো, এখন টাইম কম। পাওয়ারফুল গুগল ইকোসিস্টেমের ইন্টিগ্রেশন পাবেন আপনি জেমিনির মাধ্যমে। জেমিনি এটাতে সবচেয়ে ভালো। আপনার ইমেল আসছে অনেক বড়, আপনি পড়তে চান না, পুরো ক্লিক করবেন, সামারি বেরিয়ে যাবে। জেমিনিতে আপনার যত কঠিন ডিসিশন, যে আমি কি আসলে এই সম্পর্কে থাকবো কি থাকবো না, বা এনার কাছ থেকে ইনভেস্টমেন্ট নিবো কি নিবো না, কঠিন জিনিসপত্র, এখানে আপনি ইউজ করবেন এই যে জেমিনি। এখানে যাবেন থিঙ্কিং মোডটা, আমি একটা নতুন উইন্ডো নিতে পারতাম তাহলে ভালো হতো। এই যে প্রো, সবসময় এটা নেবেন, থিঙ্কিং নেবেন না, ফাস্ট নেবেন না, সবসময় প্রো ইউজ করবেন, ঠিক আছে? গেল। নেক্সট হচ্ছে আমাদের গুগল, এইগুলো তো ভালো এবং ভিডিও জেনারেশনে ভালো, বাট আমার রেকমেন্ডেশন হচ্ছে জেমিনিকে লেখার জন্য ইউজ না করাটা বেটার। লেখার জন্য ক্লড এবং চ্যাট জিপিটি আমার কাছে বেটার। ক্লড আমরা বেশি ইউজ করবো। ক্লডের সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে ওদের রাইটিং এবং ওদের কোওয়ার্ক কেউ ইউজ করছেন এখানে? কোওয়ার্কটা ইউজ করবেন, এটা অনেক দারুণ। কোওয়ার্ক হচ্ছে, আমি আমার ক্লডে তাড়াতাড়ি দেখাই, আমি যদি এখানে চ্যাটে না এসে কোওয়ার্ডে ওকে অ্যাক্সেস দেই, ওকে আমার স্কিল মানে অ্যাক্সেস দিতে হবে, আমাকে অনেক কিছু করে দিবে। কারণ গতকালকে আমি আমার একটা ওয়েবিনার ছিল, তার জন্য 300 বিজনেসের ডেটা বের করছি। আমি ওকে ওখানে বলে দিছি যে ক্লড তুমি আমাকে 300 বিজনেসের ডেটা বানিয়ে দাও, আমি এটা রান করে দিয়ে অন্য স্লাইডে চলে যাব। আই নিড 300 বিজনেস ডেটা ইন ঢাকা বাংলাদেশ, মেক শিওর দে আর SME, ডু নট আস্ক মি এনিথিং, জাস্ট এক্সিকিউট। ও আমাকে কিছু কোয়েশ্চেন করবে, ফলো আপ, আমি আস্কের জায়গায় ওকে পুরো পারমিশন দিয়ে দিলাম। দিয়ে হাইকুর জায়গায় আমি দেবো হচ্ছে ওপাস 7 হচ্ছে ওর সবচেয়ে কেপেবল মডেল দিয়ে দেবো। আমার ব্রাউজারের অ্যাক্সেস নিয়ে আমাকে পুরো শেষ করে দিয়ে দিবে। এটা আপনারা অনেক ইউজ করবেন। হয়ে গেলে আমি দেখাচ্ছি আবার। নেক্সট হচ্ছে রিপোর্টিং বা ড্যাশবোর্ড লেভেলের যে কোনো কাজে আপনারা ক্লডকে ইউজ করবেন। যে কোনো একটা ডক আছে, স্ক্রিনশট নিয়ে বলবেন যেটাকে গুছায় দাও, করে দিবে এবং খুবই তাড়াতাড়ি করে দেবে। রিপোর্টিং এর ক্ষেত্রে এবং অ্যাড রিপোর্টিং, আপনি একটা অ্যাডের থেকে রিপোর্ট ডাউনলোড করলেন, এক্সপোর্ট করলেন এখান থেকে, করে বললেন যে এটার মানে কি সহজে বোঝাও, ও আপনাকে একটা ড্যাশবোর্ড বানাই দিবে। যদি অনেক টেকনিক্যাল কেউ থাকে, ওই ড্যাশবোর্ডের সে ওই ক্লিক করে ওইটা দিয়ে একটা পুরো ড্যাশবোর্ড মানে ওয়েবসাইট বানায় ফেলতে পারবে। কিন্তু যারা টেকনিক্যাল না, তারা ওটাকে বলবেন যে এটাকে PDF বানায় দাও, সে এখানে ওটাকে PDF হিসেবেও দিবে। এই যে অলরেডি এটা কাজ করা শুরু করছে। আমি জেমিনির একটা স্পেসিফিক জিনিস দেখাই, আজকে মোটামুটি আমাদের শেষ করব। আমি যদি sheet.new-তে যাই, নতুন একটা শীট তৈরি হয়ে যাবে। এখানে আমি একটা আমার অ্যাডের রিপোর্ট এক্সট্রাক্ট করবো লাস্ট 7 দিনে, যেন তাড়াতাড়ি হয়ে যায়। সেশন ফিট ফুডের এখানে এক্সপোর্ট দিলাম। যারা অ্যাড দিয়ে কাজ করেন এই পার্টটা দেখতে পারেন, ওইটা হতে থাকুক। এখানে কি করতেছে ও দেখেন, 4টা ভাগে ভাগ করছে আমাদের ওই ক্লডের, যে SME ডিরেক্টরি খুঁজবে, SME বিজনেসের রেকর্ড খুঁজবে, বিজনেস এক্সেল বানাবে এবং ভেরিফাই করবে, তারপরে শেয়ার করবে। এবং ওই 4টা জিনিস ও করে এখানে আমাকে জানাবে। আচ্ছা, আমাদের এখানে অলরেডি আমরা নিয়ে পেয়ে গেছি, সেই ডেটাটাকে আমরা নেব, কাজ করছে। এটাকে আমরা একটু গুছাই করি। এখন এখান থেকে কোনো বিজনেস ডিসিশন কি ফাউন্ডাররা নিতে পারবে এটা দেখে? নো। সো আমি Ctrl+A দিব। আমার জেমিনি প্রো থাকলে পারবেন এটা। ক্লিক করবেন, ক্লিক করে বলবেন আই নিড আ ক্লিনার রিপোর্ট ওয়্যার আই ক্যান ড্র সাম insights and also create a dashboard in a separate subsheet, don't ask me anything। এটা দিলে যেটা হবে, আপনাদের অনেকে এখানে অনেক সিনিয়র আছেন, ছোটবেলায় যারা এক্সেলের একটা ফর্মুলা পারতো, তাদের কোম্পানিতে কিন্তু প্রচুর ভাব হইতো, তাই না? যে আমি এক্সেলের 50টা ফর্মুলা পারি। আমারও এই জীবনে এটা অনেক সময় করতে হয়েছে। কিন্তু এখন কিন্তু ফর্মুলাটা ওই লেভেলের ইম্পর্টেন্ট না, বিকজ আপনি ওকে বললে আপনি যেভাবে চাচ্ছেন ও বলে দেবে। যদি আপনি কনফিউজ থাকেন, ইউ ক্যান আস্ক মি যে ভেরিফাই ওয়ান্স মোর দ্যাট ইফ দ্য ডেটা ইজ ওকে, তাহলে আবার ভেরিফাই করে দিবে। এটা হতে থাকুক, এটা হতে থাকুক, এটা অলরেডি চলতেছে। সো আমরা ততক্ষণে নেক্সট স্লাইডগুলোতে চলে যাই। গ্রকের ক্ষেত্রে খুব একটা বেশি আপনাদের ফাউন্ডারদের কাজে লাগবে না। লেটেস্ট নিউজের ক্ষেত্রে গ্রক ইউজ করতে পারেন। আর হচ্ছে গ্রকেও এখানে যেগুলো বলা হয়েছে সবগুলোই করা যায়, কিন্তু ওদের তুলনায় একটু কম ভালো করা যায়।
এই হচ্ছে কিছু রিসোর্সেস যেটা আপনারা ছবি তুলে নেন। এই চ্যানেলগুলো আপনারা এআই এর জন্য ফলো করতে পারেন। প্রথম যেটা ভাইভ অফ সৃষ্টি, ইংলিশে করে পুরোটা, এটা ওর এআই অ্যাভাটার দিয়ে করা, যে ভাইয়া যেটা বললো, এবং সে প্রতি উইকে পৃথিবীতে এআই তে কি হয়েছে সেই জিনিসগুলো নিয়ে ও ভিডিও করে। সেকেন্ড চ্যানেল হচ্ছে ভারুন মায়া, একজন স্টার্ট আপ ওনার, ও এআই তে পৃথিবীতে কি কি হচ্ছে এবং কোনটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখায়। থার্ড চ্যানেলটা হচ্ছে এআই এর নিউজ নিয়ে করে, যে কোন এআই কোম্পানিতে কি হয়েছে, এখন কোন মডেল বেটার কাজ করতেছে। সো প্রতি 2-3 দিন পর পর একটা করে 20 মিনিটেরও নিউজ বানায়, পুরো রিসার্চ করে। তিনটাই ভালো। আর সবচেয়ে বেস্ট হচ্ছে এইটা, স্কিল লিপ উইথ এআই। এরা বিগিনারদেরকে মাথায় রেখে যে কোনো নতুন কোনো আপডেট আসলে ওরা 30 মিনিটের টিউটোরিয়াল বানায় খুবই বেসিক ভাবে। এই 4টা চ্যানেল ইজ গোয়িং টু বি ভেরি ইউজফুল ফর ইউ। জেমিনিতে আমাদের একটা খুবই আন্ডাররেটেড ফিচার আছে, সেটা হচ্ছে স্কেজুয়াল ডাইজেস্ট। এটা কয়জন ইউজ করছেন এই পর্যন্ত? দেখাই। সেটিং এ যাবেন, যে আপনি স্কেজুয়ালে যাবেন, তারপর নিচে আসবেন। আমি এটা কালকে আমার একটা ওয়েবিনার ছিল তখন সেট করছি। আপনারা যে ইন্ডাস্ট্রির মানুষ, যেমন ভাইয়া সিভি রাইটিং নিয়ে কাজ করে বা ভাইয়া ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, আজকে বাংলাদেশে বা এই সপ্তাহে বাংলাদেশে ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে 5টা নিউজ হয়েছে, এটা তুমি আমাকে বলো এবং ভেরিফাই করে বলবা। এটা আমরা এখান থেকে সেট করতে পারি। আমার এখানে কি কি সেট করা আছে, বাংলাদেশি ই কমার্সে কি কি হয়েছে বলো, এডটেক ইন্ডাস্ট্রিতে কি কি হয়েছে বলো। এই না স্যার, এটা হচ্ছে গুগল চ্যাটজিপিটি টাস্ক। গুগল থেকে আমি এটা অ্যাকুরেট পাই। আরো বিজনেস আইডিয়া, প্রতিদিন আমাকে একটা করে বিজনেস আইডিয়া দিবা। এই বিজনেস আইডিয়া নিয়ে আমি কি করি জানেন, এটাকে ডাউনলোড করে আমার মতো করে, আমার চ্যাটজিপিটিতে এআই হিউম্যানাইজার করা আছে, ওকে আমি পাঠাই, বলি কি আমার মতো করে একটা আর্টিকেল লিখে দাও। আমার মতো করে আর্টিকেল লিখে কপি করি, আমি লিঙ্কডইনে যাই, একটা আর্টিকেল মোড অন করি, ইমেজটা জেনারেট করে চ্যাটজিপিটি দিয়ে আর্টিকেলটা লিখে ওখানে কিছু ওয়ার্ডিং চেঞ্জ করি, নিজের সিস্টেম করি, 20 মিনিট টাইম দিই, একটা আর্টিকেল রেডি হয়ে যায়। তারপরে কি উইকলি আপডেট নিউজ। এখন এটা সেট আপ করবেন কি করে, চলেন একটা সেট আপ করে দেখি আমরা একসাথে। জি, আমরা প্রথম থেকে দেখাচ্ছি। আচ্ছা, জেমিনিতে আমরা গেছি। জেমিনিতে যে নিচে সেটিংস আছে, এই যে সেটিংস আমরা ক্লিক করব। ক্লিক করে উপরে দেখেন স্কেজুয়াল অ্যাকশন। স্কেজুয়াল অ্যাকশনে ক্লিক করলাম। আপু আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিটা কোনটা? ফ্রোজেন ফুড। আচ্ছা, আমি নিউ অ্যাকশনে গেলাম, যে আমি নাম দিলাম নিউজ অ্যাবাউট ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, এটা লিখলাম। এখন এখানে ইনস্ট্রাকশনটা একটা ভালো প্রম্পট লিখতে হবে। আমি আপনাদের প্রম্পটিং এর একটা ছোট্ট জিনিস বলি, যেটা প্রম্পটিং এর ছোট্ট জিনিসটা এরকম, যে আমরা যদি প্রম্পট ইউজ করতে চাই, আমরা যে কোনো একটা উল্টাপাল্টা প্রম্পট যদি লিখি, যে আমি চাচ্ছি যে আমাকে তুমি এমন করে লিখে দাও, দিয়ে তার আগে যদি এইটুকু লিখি শুধুমাত্র, ডিফাইন দ্য আইডিয়া অ্যান্ড ক্রিয়েট আ প্রম্পট উইথ দ্য টেক্সট বিলো, এটা আমি গ্রুপে দিয়ে দিব। মানে মনে করেন এখানে সবার টাইপিং স্পিড বা সবার লেখার ক্যাপাসিটি কিন্তু এক না, বিকজ উই আর ফাউন্ডার্স, উই আর বিজনেস বিল্ডার্স, উই আর নট প্রফেশনাল রাইটার্স। আপনারা উইসপার ফ্লো ইউজ করবেন না, এটা ইউজ করবেন, রিফাইন দ্য আইডিয়া অ্যান্ড ক্রিয়েট এ প্রম্পট। তারপরে আপনারা প্রম্পটটা লিখবেন, যে আমি চাচ্ছি এখানে আমার ফ্রোজেন ফুড বানানো, ভুল লিখতেছি, নিয়ে বাংলাদেশে উইকলি কি নিউজ আসে বাংলায় লিখে দাও, এইটুকু লিখছি। কপি করব, চ্যাটজিপিটিতে যাব, এক্সটেন্ডের জায়গায় ফার্স্টে যাব, দিব। মানে আমি এআই দিয়ে এআই এর প্রম্পট লিখাচ্ছি, দ্যাটস দ্য থিং। এই যে এই প্রম্পটটাকে আমি কপি করব, এই যে কপি করছি না পুরোটা, এটা একটা ভালো প্রম্পট হয়েছে। এটাকে আমি জেমিনিতে এখানে দিয়ে দেবো। প্রতিদিন 9টায় না, প্রতি ডেইলি না, প্রতি উইকে, যেহেতু আমি এখান থেকে উইকলি করব, সকাল 8:30 দেবে। কোন কোন বারে চাই, আমি এই তারিখ চাই না, আমি শুধুমাত্র মানডেতে চাই, দিয়ে ক্রিয়েট দিলাম। নোটিফিকেশন আসবে একটা, এবং আপনি পড়তে পারবেন, কেমন আসে সেটাও দেখাই। যেমন এখানে আছে ফান ফ্যাক্ট অ্যাবাউট মি, ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হাই স্কিল ডিজিটাল মার্কেটিং বাংলাদেশে 3 মিনিট স্কুল ব্র্যান্ডিং গেল। ফ্রি ভার্সনটাতে প্রবাবলি 1-2টা সেট করতে পারবেন, বাট পেইডটাতে করা যাবে। যদি আপনারা আমার তো সবগুলো পেইড আছে, বিকজ আমার এটাই করতে হয় সারাদিন। বাট যারা আপনারা বিজনেস ওনার আছেন, দেয়ার আর সাম পিপল যারা টিমের কেনে বা 400 টাকা 500 টাকায় পুরো মান্থলি বিক্রি করে, দের ইজ নো হার্ম ইন সেভিং ইউর মানি, বিকজ ইউ আর বিল্ডিং আ বিজনেস। তো আপনার ওখান থেকেও নিতে পারেন, ক্লডেরও নেবেন, চ্যাটজিপিটিরও নেবেন, জেমিনিরও নেবেন। গ্রকটা আমি অনেক বেশি বলবো না, গ্রকের ইউজটা যারা রেগুলার নিউজ নিয়ে আপডেটেড না তাদের জন্য অনেক বেশি কাজ করবে না। চলো, সো আমি সেন্ড মি আ শর্ট ভেরিফাইড ডাইজেস্ট, এটা দেখি তো কি। আচ্ছা, এই যে আমার ডাইজেস্ট পাঠাইছে একটা। হাই তন্ময়, তোমার এআই নিয়ে নতুন নতুন যে নিউজগুলো আসছে সেগুলো হচ্ছে এইটা, দেখেন এইভাবে করে নিউজটা আসবে, আবার পরের দিন আমি পাবো।
এবং এটা নিয়ে যে ভিডিও নতুন আপলোড হয়েছে সেটাও দিয়ে দিছে এখানে, সিম্পল টেক ওয়ে। চাইলে তো আমরা বাঙালি না এটা তো এখন আর কি আমার ওই যে ওখানে অ্যাভাটার দেওয়া আছে, মানে আমি কি কি করি ওর ওই যে ব্যাক এন্ডে দেওয়া আছে। সো আমার জন্য এখানে কি কি লার্নিং সেটাও বলে দিচ্ছে, ফর ইউর এজেন্সি নেক্সট লিডার্স উইথ টিকটক অ্যান্ড চ্যাটজিপিটি সিম্পলিফাইং অ্যাড ক্রিয়েশন ব্লা 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 ব্লা। সো ইটস আ গ্রেট থিং ফর ইউর ইন্ডাস্ট্রি। মোটামুটি আমার এন্ড থেকে এটাই ছিল। আমরা কোয়ার কি কোন পছন্দ করছি দেখি। কোয়ার্ক আমাকে 300 আইডি বিজনেস ওনারের নাম্বার দিছে, দেখি তো কেমন হয়েছে। হ্যাঁ কি এই যে আচ্ছা আচ্ছা এইটা যদি আমি ধরেন হোমওয়ার্কারদের চাই বাংলাদেশে পাবেন কিন্তু একদম যে অ্যাকুরেট পাবেন এমন না। এবং এটা সবচেয়ে বড় সমস্যা বলবো, আটকা যাবেন কোথায়, ওরাও তো বোকা না, আপনার 2-3টার পর আর পারবেন না করতে, বলবে যে আগামীকাল বিকাল পর্যন্ত তুমি আর পারবে না, এরকম বলবে। পেইড এই যে আমরা ওকে বলছিলাম যে আমাকে তুমি ড্যাশবোর্ড বানাই দাও, শীট 1-এ ছিল এই ডেটাটাকে ওই যে ওই ভাঙচুর ডেটাটাকে এরকম করছে, এটা কি এবার একটু প্রফেশনাল লাগতেছে, এগুলো ডিলিট করতে হবে। এই হচ্ছে সামারি, টোটাল অ্যামাউন্ট স্পেন্ড এত, ইমপ্রেশন এত, রিচ এত, রেজাল্ট এত, অ্যাক্টিভে এতগুলো, ইনঅ্যাক্টিভে এতগুলা। এটা কিন্তু আমাদের যদি বানাইতে হইতো না হলেও 25 থেকে 30 মিনিট তো লাগতোই প্রফেশনাল একজনকে, এটা আমরা করছি 3 মিনিটে। সো এটা কিভাবে করছে কি দেখছেন, এখান থেকে আমি যখন জেমিনি বাটনে ক্লিক করছি এটা প্রম্পট দিলেই হয়ে যাবে। আপাতত আমার এন্ড থেকে এআই ফর বিজনেস ওনার্স এগুলো শেয়ার করার ছিল, আর আশা করতেছি নেক্সট কোনো একটা সেশনে আবার দেখা হবে। আমার এন্ড থেকে এতটুকুই, থ্যাংক ইউ।